আজকে আমাদের 16তম ব্যাচের আহ, অষ্টম ক্লাস বা 8 নম্বর ক্লাস। আমরা আহ, বিগত যে ক্লাস আমরা একটু দেখে আসি যে 7 নম্বর ক্লাসে আমরা কি শিখছিলাম। আমরা অ্যাডিং প্রোডাক্ট আর সার্ভিস লিস্ট, এবং 6 নম্বর ক্লাসে আহ, আমরা শিখছিলাম কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করা বা আনুষঙ্গিক যা, এবং প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট অ্যাড করা, ম্যানুয়ালি ইম্পোর্ট বা এডিট করা, এবং মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবকিছু আমরা শিখছি। সেটা একটু ওভারভিউ দেখে নিলাম। এবং 8 নং ক্লাসে আমাদের ম্যানেজিং সেলসের আমরা পদার্পণ করলাম। একটু মেনশন করে রাখি, কুইক বুকসে এই যে যত অর্ডার দেখেন মার্কেট প্লেসে, তার সব থেকে বেশি আসে একটা হচ্ছে ব্যাংক রিকনসাইল বা ব্যাংক ট্রানজেকশন নিয়ে, আর দ্বিতীয়ত ম্যানেজিং সেলস নিয়ে। সব থেকে বেশি অর্ডার আসে এখান থেকে। আমি মেনশন করে যাওয়ার কারণ, যদি মেনশন করার পরে আপনি বোঝেন যে এটা একটু গুরুত্ব বেশি দিয়ে আমার শিখতে হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে আলটিমেটলি ভালো কিছু করতে পারবেন। তো এখানে ম্যানেজিং সেলসের আন্ডারে কি কি আছে, অনেক কিছুই আছে। তা আমরা ধারাবাহিকভাবে শিখবো যতক্ষণ না পর্যন্ত ম্যানেজিং সেলস এই চ্যাপ্টারটা শেষ না হচ্ছে। এটা একটা ক্লাস না, এই ম্যানেজিং সেলসের আন্ডারে কয়েকটা ক্লাস আমাদের। তা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আপনি, মানে ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আর আমি এমন কোনো কিছু স্কিপ করব না। কাজেই প্রত্যেকটা বিষয় আপনারা একটু আহ ভালোভাবে দেখবেন। এবং দেখা যাচ্ছে লাইভ ক্লাস করছেন কিন্তু প্র্যাকটিস করলেন না, বা অ্যাসাইনমেন্টটা আমি পাইলাম না, তাহলে মনে হবে কি যে আমি আশা করি যে আপনি শুধু লাইভ ক্লাস অনেকে দেখেন, আবার অনেকে ক্লাসটা প্র্যাকটিস করেন বা করেন না তাও জানি না, কিন্তু আমি জানতে পারবো তখন যখন আমি অ্যাসাইনমেন্টটা হাতে পাবো যে আপনি প্র্যাকটিস করেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। তা অ্যাসাইনমেন্ট যারা জমা দিবে তাদের আউটকামটা একরকম আসবে, আর যারা শুধু ক্লাস দেখে যে হ্যাঁ পারি বুঝছি, তো এ তো আর কিছু নাই বুঝছি, তাদের আউটকামটা কিন্তু আলাদা। আর দিন শেষে আমার মনে থাকবে তাদের, যাদের অ্যাসাইনমেন্ট আমি পাচ্ছি। এটা স্বাভাবিক, কারণ তারা প্রতিনিয়ত আমার টাচ আপে থাকতেছে, বা তাদের প্র্যাকটিস গুলো আমি সরেজমিনে চোখে দেখতেছি, ভিজিবল। আর যারা ওই পারি লাইভ ক্লাস দেখছি, পারি আমি এটা বুঝছি, এই পর্যন্ত যদি থাকে, তাহলে কিন্তু তাদের তাদের সাথে কিন্তু আস্তে আস্তে দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। বাড়তে থাকবে মানে কি আমি ইচ্ছাকৃত বাড়াবো তা না, আপনিই বাড়ায় ফেলতেছেন। কাজেই আশা করব প্রত্যেকটা টপিক ছোট হোক বড় হোক আপনি প্র্যাকটিস করবেন। দেখে লাইভে দেখে বুঝলেন যে হ্যাঁ বুঝছি, তারপরে প্র্যাকটিস করলে দেখবেন ওটা আপনার মানে লং টার্মে আপনি, আপনার মাথায় সেট থেকে যাবে। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। রেকর্ডিং এস্টিমেট। এস্টিমেটটা কি? এস্টিমেটটা আমরা বিভিন্ন নামে চিনি, প্রি ফর্মা ইনভয়েস, বা বাংলাতে ফরমায়েশ। ঠিক আছে, বা আহ, আবার এই এস্টিমেট ফোরকাস্টিং, মানে এখানে কিন্তু আবার অনেক তফাৎ আছে। এরকম না ব্যাপারটা, ঠিক আছে। ফোরকাস্টিং বিষয়টা আবার আলাদা, ভিতরে যে আবার আলাদা, আবার অনেকে দেখা যাচ্ছে এস্টিমেট ফোরকাস্টিং দুটোই একসাথে মিলাই, কিন্তু এটা কখনোই ওইভাবে যে আক্ষরিক অর্থে একরকম না। ফোরকাস্টিং হচ্ছে আমার আলাদা, যে যেমন স্বাভাবিক ফার্মাসিউটিক্যালে বা অন্যান্য যে কোনো মার্কেটিং জবে যারা জব করেন, মার্কেটিং সেক্টরে, তাদের কিন্তু ফোরকাস্ট দিতে হয়। ঠিক আছে, যে আমার আজকে আমার সেলস টার্গেট কত বা ইত্যাদি ইত্যাদি, একটা বাজেট দিতে হয়। তো এটার সাথে এস্টিমেটের সাথে ওইভাবে কোনো সংযোগ করবেন না। আমরা কুইক বুকসের আলোকে শিখব। অন্যান্য বাস্তবিক ক্ষেত্রে কত কি উদাহরণ আছে বাদ, আমরা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা একটু মানে ডিপলি প্র্যাকটিস করব। বিষয়টা হচ্ছে যে এস্টিমেট কমার্স ব্যাকগ্রাউন্ডের না এখানে অনেকে আছেন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি বাস্তবিক একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরেন আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান, সাপোজ কারো বিয়ে, কথার কথা, আপনি ধরলেন যে 1 মাস পরে বিয়ে। আমি কি করব এখন, আমি একটা বাজেট করব যে আমার কত 10 লাখ টাকা খরচ হবে, বিয়ের সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দিয়ে এভারেজ 10 লাখ টাকা খরচ হবে। এখন বিয়ের 1 মাস পর, ধরেন আপনার ভাতিজার বিয়ে সাপোজ, এখন 10 মাস, সরি 10 লাখ টাকা যে খরচ, 1 মাস পরে আপনি দেখতেছেন 12 লাখ টাকা হয়ে গেছে খরচ। এটা স্বাভাবিক হয়ে থাকে যে বাজেটের থেকে অনেক ক্ষেত্রে কম হয়, অনেক মানে বাজেটের থেকে বেশি হয়। এখন এই যে যে বাজেটটা আপনি প্রি প্ল্যানিং করছিলেন, এটাকে যদি আপনি এস্টিমেট মনে করেন, তাহলে দেখেন আমরা যদি এভাবে আগাই, যে বাজেট আমি করতে পারি বা এস্টিমেট আমি করতে পারি একরকম, আমি নিতে পারি এর থেকে বেশি বা কম, যে এটাই যে আমার দিন শেষে 100% কারেক্ট হবে এমনটা নাও হতে পারে। ঠিক একটা প্রতিষ্ঠানের আলোকে এস্টিমেট, আমি কাউকে অর্ডার দিলাম যে আমি আমার কোনো সাপ্লায়ার বা ভেন্ডর, আমি যেহেতু প্রোডাক্ট সেল করি, তাহলে কি করব, আমি এটা কারো না কারো কাছ থেকে আমি বাল্ক কোয়ান্টিটিতে আগে পারচেস করি। অর্থাৎ আমার সাপ্লায়ার আছে বা ভেন্ডর আছে, তাদের কাছ থেকে আমি পারচেস করি। এখন আহ, যদি এমন হয় যে আমি
আমাকে আমার কাছে কেউ এস্টিমেট পাঠাইছে, বা আমার কোনো কাস্টমার, যেমন আমি ভেন্ডর বা সাপ্লায়ারের কাছ থেকে এনে আমি কাস্টমারকে সেল করি কাস্টমারের কাছে। এখন কোনো কাস্টমার যদি আমার কাছে এস্টিমেট পাঠায় যে আমি বিগত মানে সরি আপকামিং যে 6 মাস, এই 6 মাসে 6 লাখ টাকার প্রোডাক্ট নিব, প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে প্রোডাক্ট নিব, এটা যদি আপনাকে একটা ডিটেলস পাঠায় যে আমি এই প্রথম মাসে 1 লাখ টাকার এই এই প্রোডাক্ট নিব, দ্বিতীয় মাসে এই প্রোডাক্ট নিব, সব একটা ডিটেলস আপনাকে পাঠালো যে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি নিবে এবং অ্যামাউন্টটা, টোটাল 6 মাস, এবং প্রত্যেক মাসে 1 লাখ টাকার প্রোডাক্ট নিবে। এখন দিন শেষে উনি কিন্তু 6 লাখ টাকার প্রোডাক্ট নাও নিতে পারে, আবার 6 লাখ টাকার প্রোডাক্ট নেওয়ার পরেও আরো বেশিও নিতে পারে। এখন এস্টিমেট মানে কি, উনি একটা খসড়া দিয়ে রাখতেছে, বা ওনার একটা মানে প্রি ফর্মা ইনভয়েস বলতে, যে আমার এটা ইনভয়েস করতে হবে, এখনো করা লাগবে না, আমি জাস্ট পাঠাচ্ছি প্রি ফর্মা ইনভয়েস যেটাকে বলে। ঠিক আছে, এস্টিমেট আর প্রি ফর্মা ইনভয়েস আমরা দুটো দুই মানে একই জিনিস, দুই নামে চিনি। এখন ব্যাপারটা হচ্ছে এই এস্টিমেট আমাকে আমার কাস্টমার পাঠাবে, আর আমি যখন আমার সাপ্লায়ার বা ভেন্ডরকে এস্টিমেট পাঠাবো সেটার নাম কি, সেটা হচ্ছে পার্সেস অর্ডার। ঠিক আছে, এই দুটো একটা একটা বিপরীত কিন্তু, মানে কি বলে, মানে একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম ভাবে কিরকম। আমি যদি আমার সাপ্লায়ার বা ভেন্ডরকে পাঠাই, তখন আমার মাধ্যমে আমি যেটা পাঠাবো সেটা হবে পার্সেস অর্ডার। আর কোনো কাস্টমার আমার কাছ থেকে যদি প্রোডাক্ট কেনার জন্য আমাকে প্রিফার্মা ইনভয়েস পাঠায় বা আগে থেকে যেটা পাঠাচ্ছে, সেটা এস্টিমেট হিসেবে আমার প্রতিষ্ঠানে আমি রেকর্ড করব। এখন চলেন আমরা এস্টিমেট রেকর্ড করব। রেকর্ড করলে আমরা বুঝতে পারবো যে, তার মানে আমরা আরেকটু ক্লিয়ার করি যে এস্টিমেটটা কখনো আমাদের রিপোর্টে হিট করবে না যতক্ষণ না পর্যন্ত এটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করি। এস্টিমেট জাস্ট নন পোস্টিং আইটেম। যখন এস্টিমেটকে আমরা ইনভয়েসে কনভার্ট করব, তখন কিন্তু এটা এটা হবে পোস্টিং আইটেম, বা তখন আমার রিপোর্টে হিট করবে। কিন্তু এস্টিমেট রেকর্ড করার কারণে, এস্টিমেট করা মানে কি, উনি আমাকে, আমার কাস্টমার আমাকে এস্টিমেট পাঠিয়েছে, তার মানে এখনো কিন্তু উনি এটা পারচেস করে নাই, কনফার্ম করে নাই। উনি যদি যখন বলবে যে ঠিক আছে আজকে থেকে আপনি প্রোডাক্ট পাঠান, আমার এস্টিমেটকে মানে ইনভয়েসে কনভার্ট করেন এবং আজকে থেকে আমার প্রোডাক্ট পাঠান, তখন এটা কিন্তু রিপোর্টে হিট করবে এবং তখন এটা পোস্টিং আইটেম হবে। তো চলেন আমরা একটা এস্টিমেট রেকর্ড করব। রেকর্ড করলে আমরা আরো একটু সম্যকভাবে ধারণা লাভ করব। আমাদের এখানে ফোল্ডার ওয়াইজ আপনাদের ডাটাবেস দিয়ে দিয়েছিলাম। কনফার্ম ইউর স্পিক, ডাটাবেস এখানে দিয়ে দিয়েছিলাম, ট্রান্সক্রিপ্ট। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে এস্টিমেট, ইনভয়েস, সেলস রিসিপ্ট, এই ডাটাবেসটা দেওয়া আছে এখানে। এখানে দেখেন নিচে এই যে এক্সেল ফাইলটা দেওয়া আছে কোথায়, আপনাদের 8 নাম্বার ক্লাসের 8 এবং 9। ঠিক আছে, গুগল ড্রাইভের লিঙ্কে 8 নাম্বার ক্লাসের ডাটাবেসে এই এক্সেল শিটটা পাবেন। এখানে দেখেন কয়েকটা শিট আছে, এস্টিমেট আছে নিচে, এই যে নিচে দেখেন ইনভয়েস 1, সেলস রিসিপ্ট 1, সেলস রিসিপ্ট 2, এখানে ব্র্যাকেটে রিফান্ড লেখা আছে। আবার ইনভয়েস 2, ইনভয়েস 3, সেলস রিসিপ্ট 3, ইনভয়েস 4, ইনভয়েস 5, আরো আছে ইনভয়েস 6। অনেকগুলো আছে, আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি। আবার এইটা যদি আলাদা আলাদা শিট দিতাম, তাহলে কি হতো, ব্যাপারটা কিন্তু আহ মানে এলোমেলো হয়ে যেত। আপনারা মানে কাজ করতে গেলে প্রত্যেকটা বিষয় হয়তো ঠিকঠাক মতো নাও পাইতে পারতেন, বা এখানে আছে এটা খেয়াল করতেন না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম হতো। আচ্ছা, এখানে এস্টিমেটটা ঢাকা পড়ে গেছে কর্নারে, এই যে এই প্রথমে হচ্ছে এস্টিমেট। এখন এই এস্টিমেটে কি লেখা আছে, কাস্টমার্স অ্যালেক্স ব্লাকে, উনি আমাদের একজন কাস্টমার। উনি এস্টিমেট মানে আমাদের সেন্ড করছে ডিসেম্বরের 2 তারিখে, মানে উনি সেন্ড করছে পার্সেস অর্ডার। ঠিক আছে, আমরা কিন্তু এস্টিমেট হিসেবে এটাকে রেকর্ড করতেছি। এস্টিমেট ডেট ডিসেম্বরের 2 তারিখ 2022। উনি দিয়েছে যে 3টে প্রোডাক্ট, কোয়ান্টিটিও দিয়ে দিয়ে রাখছে, ট্যাক্সেবল কত পার্সেন্ট ট্যাক্স কোন প্রোডাক্টে এটা দিয়ে রাখছে। এতটুকু অংশ হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে এস্টিমেট। এরপরে আমরা যখন এটাকে ইনভয়েসে কনভার্ট করব, তখন কিন্তু এটা ইনভয়েস হিসেবে পরিগণিত হবে। এরপরে আমরা রিসিভ পেমেন্টও করব। তা এক একটা প্রসেস আমরা দেখবো, এক একটা বিষয় শিখবো। আমার কথা হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছি 3টা ট্রানজেকশন দিয়ে। আমাদের যেমন অ্যাকাউন্টিং এর বইতে ছিল, প্রথমে উদাহরণস্বরূপ কোনো অল্প কিছু মানে ট্রানজেকশন দিয়ে দেখানো ছিল, আমরা পরে বাল্ক ডাটাবেজে প্র্যাকটিস করতাম। কিন্তু কথা হচ্ছে যতক্ষণ আমার ক্লিয়ার না হচ্ছে কনসেপ্টটা, ততক্ষণ আমার ওই 3টা যা 300 তাই, আমি 3টা দিয়ে ক্লিয়ার করব, বা 3টা বা জায়গায় আরো 2টা বেশি দিয়ে ক্লিয়ার করব। আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রত্যেকটা প্রসিডিউর আমি শিখবো, তারপরে আমি বাল্ক ডাটাবেস প্র্যাকটিস করতে পারবো। আমার 3টার জায়গায় 3000 দিলেও তখন আমার, যে আমার রুল তো সেম, তাহলে আমরা সেই রুলটা বা প্রসিডিউরটা শিখব। চলেন
কাস্টমার অ্যালেক্স ব্ল্যাকি, ওনাকে আমরা কপি করি। উনি আমাদের ডাটাবেজে নাও থাকতে পারে। যদি ডাটাবেজে থাকে তাহলে আমরা সিলেক্ট করবো, আর যদি ডাটাবেজে না থাকে তাহলে আমরা কাস্টমার অ্যাড করবো। তা চলেন কুইক বুকসে আমরা কোথা থেকে এস্টিমেটটা রেকর্ড করব। আমরা প্লাস নিউ আইকনে চলে যাব। প্লাস নিউ আইকনে চলে গেলে কাস্টমারের আন্ডারে যা যা আছে সব এখানে থাকবে। ইনভয়েস, রিসিভ পেমেন্ট, আমরা তো এখানে সবকিছু দেখাইছিলাম টুলস পরিচিতি আমাদের সেকেন্ড ক্লাস। ঠিক আছে। তা আমরা এই যে এস্টিমেট দেখেন, এই যে এই এস্টিমেটের মাধ্যমে আমরা এটা রেকর্ড করবো। এস্টিমেটে ক্লিক করলাম। এস্টিমেটে ক্লিক করলে আমার যেহেতু ডাটাবেজ আছে, বায়ার আমাকে এটা ফরওয়ার্ড করছে। এখন আমরা এটাকে এস্টিমেটে কনভার্ট করব। এস্টিমেটে কনভার্ট করে অর্থাৎ ডাটাবেসটা দিয়ে এস্টিমেট তৈরি করব, তারপরে আমরা এর পরের যে প্রসিডিউর পরে মেনটেন করব। এখন এইখানে কাস্টমারের এখানে যাওয়ার আগে আমরা দেখি কলামটা কেমন কি। কেন, যেহেতু আমরা ম্যানেজিং সেলস এর আন্ডারে প্রথম আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা একটু পাঁচটা দেখে নিব। এখানে থাকবে কাস্টমার। যদি আপনার কাস্টমার থাকে এখানে ডাটাবেজে, যে না আপনি যে অ্যাড করছেন সেরকম একজন সাথে আপনার যেমন এই যে অ্যালেক্স ব্লাকি, এনাকে আমি সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। আর যদি না থাকে তাহলে অ্যাডমিনতে যে আমরা অ্যাড করতে পারি। এরপরে যদি এই কাস্টমারের ইমেইল সহ আমার ডাটাবেজে এই অ্যালেক্স ব্লাকি এনার যদি ইমেইল এবং বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস এগুলো অ্যাড করা থাকে কাস্টমারের সাথে, তাহলে কিন্তু আমি সিলেক্ট করে দিলে এই ঘরগুলোতে ইমেইল, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সব অ্যাড হয়ে যাবে। আর যদি না থাকে, অ্যাড নিউতে যদি আমার অ্যাড করতে হয় নতুন কোনো কাস্টমার যে আমার ডাটাবেজে নাই, তাহলে আমাকে বায়ার যে ইনফরমেশন দিবে সেগুলো আমি এখানে অ্যাড করব। যদি শুধু নামটাই দেয় তাহলে আমি শুধু কাস্টমারের নেমটাই মানে আমরা এখানে এন্ট্রি করব। আর যদি নামের সাথে ইমেইল, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস এগুলো দেয় তাহলে সেগুলো আমরা অ্যাড করব। তা না হলে কিন্তু আমরা মানে অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো, নাম বাদে যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। এখন বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দেখলাম, এস্টিমেট ডেট এটা ম্যান্ডেটরি একটা বিষয়, যে এইটা আমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এস্টিমেট ডেটটা ফিক্সড ভাবে দিতে হবে। এক্সপায়ারি ডেট, ঠিক আছে, এটা এক্সপায়ার হবে কতদিন, 30 দিন পরে অটোমেটিক্যালি ডেটটা নিয়ে নিবে। এরপর শিপ ভায়া, যদি কোনো শিপিং এর কোনো ইনফরমেশন দেওয়া থাকে, শিপিং ডেট দেওয়া থাকে, ট্র্যাকিং নাম্বার যদি দেওয়া থাকে, যদি কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠান তাহলে সেটা ট্র্যাকিং নাম্বারটাও এখানে দিতে পারবেন। এরপরে আছে কি, এখানে সার্ভিস ডেট বা প্রোডাক্ট যেটা আপনি ইনভয়েস করছেন সেই ডেটটা দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। প্রোডাক্ট আর সার্ভিস এখান থেকে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। ডেসক্রিপশন তো প্রোডাক্টের সাথেই দেওয়া আছে, আমরা প্রোডাক্ট সিলেক্ট করলে ডেসক্রিপশন চলে আসবে। কোয়ান্টিটি, রেট, অর্থাৎ এখানে কোয়ান্টিটি ওয়াইজ রেট এখানে থাকবে, এবং কোয়ান্টিটি ধরেন 2টা আর রেট 10 টাকা, 2 × 10 হয়ে অ্যামাউন্টটা 20 এখানে বসে যাবে। এবং কোনটার সাথে কতটুকু ভ্যাট আছে এটা চলে আসবে। এরপরে সাব টোটালে টোটাল টাকাটা লেখা থাকবে। এরপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটা এখানে রেকর্ড করা থাকবে। শিপিং, কোন মাধ্যমে আপনি শিপ করতে চাচ্ছেন, বা শিপিং কোনো ট্যাক্স আছে কিনা সেরকম যদি থাকে দিতে পারেন। লাস্টে এসে টোটাল ফিগারটা হবে যে এস্টিমেটে কত টাকা আসছে। এবং যদি আপনি চান যে এখানে মেসেজ ডিসপ্লে অন এস্টিমেট, এস্টিমেটের সাথে কোনো মেসেজটা আপনি এখানে ডিফল্টে রাখবেন, যে সেটা ওই এস্টিমেটের সাথে কানেক্টেড থাকবে। যে আলাদা আলাদা অনেক কোটেশন ব্যবহার করে অনেকে, বা কোনো একটা মানে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে লিখে রাখে, এগুলো আপনি দিতে পারবেন। আবার বলছে মেসেজ ডিসপ্লেড অন স্টেটমেন্ট, এইটা নিয়ে যদি কোনো স্টেটমেন্ট করতে চান তাহলে এখানে ওই স্টেটমেন্টে কি আপনি দিতে চাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না। আপনারা খেয়াল করছেন প্রিভিয়াস ব্যাচে যদি কেউ ক্লাস দেখে থাকেন, মেসেজ ডিসপ্লে অন স্টেটমেন্ট এটা কিন্তু আগে ছিল না, এটা এই আপডেট হওয়ার পরে আসছে। ঠিক আছে। এখন এইগুলো যদি আপনার কোনো কিছু বায়ার দেয় তাহলে আপনি দিবেন, যদি না দেয় তাহলে আমরা কিছু দিব না। এরপর অ্যাটাচমেন্ট, যদি কোনো ফাইল থাকে, কোনো এক্সেল ফাইল, সিএসভি ফাইল বা কোনো পিডিএফ ফাইল যে আমার অ্যাটাচমেন্টে রাখার মতো, তাহলে সর্বোচ্চ 20 MB যেটা ম্যাক্সিমাম সাইজ, সেটা আপনি কিন্তু এখানে অ্যাটাচমেন্টে রাখতে পারবেন। চলেন আমরা ডাটাবেজে এগুলো তো দেখলাম, আর একটা ব্যাপার দেখা আছে যে অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আর এখানে দেখেন স্ট্যাটাস আছে, এই যে এইখানে লেখা আছে পেন্ডিং, মানে এস্টিমেটের 4টা স্ট্যাটাস হয়, 4টা। এখানে পেন্ডিং লেখা আছে, দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে এস্টিমেট স্ট্যাটাস পেন্ডিং, আবার ক্লিক করব এখানে ড্রপ ডাউনে। ক্লিক করলে দেখেন প্রথমে থাকবে কি, আমাকে যখন কেউ এস্টিমেট পাঠাবে অর্থাৎ কোনো কাস্টমার, তখন এটা প্রথমে থাকবে পেন্ডিং অবস্থায়, যে না আমি রেকর্ড করতেছি, উনি আমাকে পার্সেজ অর্ডার পাঠিয়েছে সেটা আমি এস্টিমেট হিসেবে রেকর্ড করতেছি, এটা পেন্ডিং অবস্থায় থাকবে। এরপরে পেন্ডিং অবস্থায় থাকার পর আমি যতক্ষণ না অ্যাকসেপ্ট না করবো ততক্ষণ কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে, আমি অ্যাকসেপ্ট করলে এটা অ্যাকসেপ্টেড থাকবে। এরপরে আমি যখন এটাকে ইনভয়েসে কনভার্ট করব তখন এটা ক্লোজড হয়ে যাবে। আমি দেখা যাচ্ছে যে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে অর্ধেকটা আমি, অর্ধেক এস্টিমেটকে আমি ইনভয়েস করলাম আর অর্ধেককে করলাম না, তখনও কিন্তু অ্যাকসেপ্টেড স্ট্যাটাস থাকবে। ক্লোজ কিন্তু হবে তখন যখন পুরো এস্টিমেটকে ইনভয়েসে কনভার্ট করা হবে। এটা কিন্তু মনে রাখতে হবে এই বিষয়টা।
তাহলে এখানে কিন্তু ক্লোজ স্ট্যাটাস থাকবে তখন যখন পুরোটা আমার এস্টিমেটে কনভার্ট হবে। এরপরে রিজেক্টেড, যদি বোঝেন যে না উনি এস্টিমেট মানে আমাকে সেন্ড করছে কোনো কাস্টমার, তাহলে এটা আমি ক্যান্সেল করে দিব। আমি সেটা তখন কিন্তু রিজেক্টেডে চলে যাবে। আমি যদি ক্যান্সেল করে দিই সেটা রিজেক্টেড হয়ে যাবে। এই হচ্ছে এই স্ট্যাটাস। এখন এই স্ট্যাটাসটা কি হবে, আপনি নিজে দিবেন না, এটা অটোমেটিক্যালি হবে। মানে আপনার মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কার্যকারিতার উপরে ভিত্তি করে স্ট্যাটাস গুলো অটোমেটিক্যালি আপডেটেড হবে। তো চলেন আমরা এখান থেকে অ্যালেক্স ব্লাকি আমাদের কাস্টমার দেওয়া ছিল, আমরা ধরেন এভাবে না নিয়ে যদি এমন হয় যে আমরা অ্যালেক্স ব্লাকির নামটা এখানে পেস্ট করছি, পেস্ট করলে অ্যালেক্স ব্লাকি চলে আসছে, আমি ক্লিক করে দিছি, ওনার ইমেইল চলে আসছে, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস যা যা ছিল সবকিছু কিন্তু, যেহেতু আমার কাস্টমারের ডাটাবেজে আমরা যখন অ্যাড করছিলাম কাস্টমার, তখন কিন্তু সবকিছু অ্যাড করা হয়েছিল। অর্থাৎ সাপ্লাইয়ার কাস্টমার যখন অ্যাড করছিলাম তখন এগুলো ডাটাবেজে আমরা দিয়ে দিয়েছিলাম এক্সেল ফাইলে। এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এস্টিমেট ডেট কত আমরা একটু দেখবো ধাপে ধাপে। ডিসেম্বরের 2 তারিখ 2022 সাল, ডিসেম্বরের 2, 2022, 23, 22, ডিসেম্বরের 2 তারিখ দিলাম। এখন এখানে যদি আরো কোনো ইনফরমেশন দেওয়া থাকে, আর কোনো ইনফরমেশন আছে নাই। এখন কি করতে হবে আমার, এখান থেকে প্রোডাক্ট নিব, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2 পিস, সার্জিক্যাল ইকুইপমেন্ট। এখানে কিন্তু আমার শিপ ভায়া বা এক্সপায়ারি ডেট কিছু দেওয়া নেই। এখানে নিচে আর একটা স্ট্যাটাস আছে দেখেন, সেন্ড লেটার, যে আপনি এস্টিমেটটা রেকর্ড করছেন, রেকর্ড করার পরে আপনি ওনাকে সেন্ড করবেন ওনার মেইলে। এই লেটার বলতে LATER, মানে পরে আপনি সেন্ড করবেন, ইনভয়েস ক্রিয়েট করার পরে সেন্ড করবেন। ঠিক আছে, এটা কমান্ড দেওয়া আছে এবং টিকমার্ক দেওয়া আছে, আমরা সেটিং এ এটা করছিলাম। আর LETTER এটা আছে লেটার। ঠিক আছে, মানে চিঠি আকারে, বা আপনি দেখা যাচ্ছে আলাদাভাবে পাঠাবেন কোনো পেপার এরকম, বা আপনি কোনো এটাকে কোনো ফর্ম আকারে পাঠাবেন এরকম না। সেন্ড লেটার মানে আপনি পরে পাঠাবেন। কিসের পরে, এস্টিমেট ক্রিয়েট করার পরে আপনার এখানে টিকমার্ক দেওয়া আমরা সেট আপ করে দিয়েছিলাম সেটিং থেকে, যার কারণে এস্টিমেট ক্রিয়েট করার পরে কিন্তু এটা সেট মানে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাব কোথায়, এখন এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমরা প্রোডাক্ট একটা কপি করে নিয়ে আসছি, এটা এখানে পেস্ট করব। সার্জিক্যাল ইকুইপমেন্ট দেখবো, আগে পেস্ট করে প্রত্যেকটা পেস্ট করব, কপি করে পেস্ট করব। তাহলে কি হবে, সার্জিক্যাল ইকুইপমেন্ট আমার ডাটাবেস আছে কি না আছে এটা দেখতে পারবো। আর যদি না হয় অ্যাড নিউতে ক্লিক করব, ক্লিক করে এটা অ্যাড করবো আবার। মানে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমার এখানে অ্যাড করতে হবে। যদি কোনো প্রোডাক্ট নিয়ে নতুন করে, যে আমার এমন একটা প্রোডাক্ট নিয়ে আমার ইনভয়েস বা এস্টিমেট করতে হচ্ছে, এটা আমার ডাটাবেজে প্রোডাক্টের বা সার্ভিস আইটেমে অ্যাড করা নাই, তখন আমার সেগুলো কিন্তু অ্যাড নিউতে যে ক্লিক করে করে অ্যাড করতে হবে। আর যে যেটা অ্যাড করা আছে এটা সিলেক্ট করে গেলে হবে। ডেসক্রিপশন এখানে অটো চলে আসছে, কোয়ান্টিটি কি 2, রেট চলে আসছে। এবার ট্যাক্স কত, ট্যাক্স হচ্ছে 10%। এরপরে কি আছে, আমরা এটা নিয়ে যাই লাইফ সেভিং ইকুইপমেন্ট, এই 10% ট্যাক্স দিয়ে দিব সার্জিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে। এরপরে লাইফ সেভিং ইকুইপমেন্ট কপি করে নিয়ে গেলাম, এটা ট্যাক্সটা 10% দিয়ে দেই, 10%। এবার এখানে হচ্ছে আরেকটা কপি করে নিয়ে এসেছি প্রোডাক্ট, সেটা হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা আছে কিনা, যদি না থাকে অ্যাড নিউতে আমরা অ্যাড করব। আর এটা যেহেতু আছে নিচে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম। এইটার কোয়ান্টিটি কত, 3টা, এবং ট্যাক্স 0% বলতে কি বোঝাচ্ছে, ট্যাক্স জিরো রেটেড ট্যাক্স বা ট্যাক্স, এখানে দুটো ব্যাপার আছে, বিতর্কিত একটা ইস্যু আছে। এক্সাম্পটেড বলতে কি, ট্যাক্স মওকুফ করা, ঠিক আছে। আর জিরো রেটেড বলতে যে ট্যাক্সের উপরে মানে ট্যাক্স মুক্ত যেটা। ঠিক আছে, এখানে বুঝতে হবে যে দুটোর ফিগারে জিরো, অর্থাৎ আক্ষরিক বা গাণিতিক অর্থে দুটোই ভ্যালুটা জিরো, কিন্তু ট্যাক্স এক্সাম্পটেড কথাটা আলাদা, আর ট্যাক্স জিরো রেটেড ট্যাক্স অর্থাৎ এটা আলাদা। যে কিছু কিছু প্রোডাক্টের পরে বিভিন্ন দেশে ট্যাক্স থাকেই না, সেটা জিরো রেটেড ট্যাক্স। আর কিছু কিছু প্রোডাক্টের উপরে ট্যাক্স মওকুফ করা হয়, সেই বিষয়টা আলাদা। যারা ট্যাক্স ব্যাড ট্যাক্স এক্সপার্ট আছেন তারা বিষয়টা আমাদের থেকে ভালো জানেন। আমরা জাস্ট এতটুকু এনশিওর করলাম যে জিরো ফিগারটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দুটোর মিনিং দুই রকম। লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স হচ্ছে জিরো রেটেড ট্যাক্স, কোয়ান্টিটি এখানে 3, ট্যাক্স জিরো রেটেড ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স দিলাম। এরপরে আছে কি, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%, ডায়াগনস্টিক দিয়ে দিলাম, এটাও অ্যাড করা আছে কোয়ান্টিটি 4। আর এখানে ট্যাক্সের পার্সেন্টটা হচ্ছে 10। এই কিন্তু আমার এস্টিমেট হয়ে গেল। এখন আমি কি করব, এই যে 8,360 এটা অ্যাড করা আছে, আমি এখানে 7 ক্লোজ দিব। আমার কোনো ডিসকাউন্ট মানে যেহেতু আমার মানে এস্টিমেট, এখানে ইনভয়েসের কোনো ফাংশন না, এখানে ডিসকাউন্ট এগুলো আমরা জানবো কখন, আমরা যখন ইনভয়েস করব তখন আমরা আরো ডিটেলসে জানবো। কারণ ডিসকাউন্টটা এখানে শুধু এটুকু জেনে রাখেন, ডিসকাউন্ট পার্সেন্ট আকারেও দেওয়া যায়, ভ্যালু আকারে দেওয়া যায়। ঠিক আছে, এতটুকু দেখেন, তারপরে ডিটেলস আমরা ইনভয়েস করার সময় জানবো।
তাহলে এখানে আমরা সবকিছু অ্যাড করলাম, অ্যাড করে এর সাথে ভ্যাট কতটুকু আসতেছে, 520। তারপর জিরো রেটেড ট্যাক্সের মাধ্যমে এটা জিরো। তার মানে টোটাল এই যে সাব টোটালের সাথে ট্যাক্সের পার্সেন্ট গুলো যুক্ত হয়ে টোটাল ফিগারটা হলো, অর্থাৎ এস্টিমেটেড টোটাল আসছে 8,360। এটা আমরা 7 ক্লোজ করবো, সরি 7 সেন্ট ক্লিক করছি। এটা আমরা একটু ক্যান্সেল করব। 7 সেন্ট না, এখানে প্রথমটা করতে গেলে, যে কোনো কিছু প্রথমটা করতে গেলে 7 সেন্ট আসবে, আবার সেভ আসবে, আবার এইখানে দেখেন ড্রপ ডাউন আছে, এটা এসে 7 ক্লোজ করব। 7 ক্লোজ করলে এটা সেভ হয়ে যাবে যে 1,001 এস্টিমেট নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এটা পাবো কোথায়? এবার সেখানে চলে যাব, কেননা প্রথম ইনস্ট্রাকশন ছিল কি, বায়ারের এস্টিমেট করতে হবে, এস্টিমেট, তারপরে এটাকে ইনভয়েসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে কি ছিল ক্লাসের, যে প্রথমে রেকর্ডিং ইনভয়েস এস্টিমেট, এস্টিমেটের পরে কনভার্ট এস্টিমেট টু ইনভয়েস, ঠিক আছে। আমরা এবার এস্টিমেটকে কিভাবে ইনভয়েসে কনভার্ট করে সেটা দেখব। তা চলেন আমরা চলে যাব সেলসে, অল সেলসে চলে যাব। এখানে আসলে আমাদের এস্টিমেটটা আমরা খুঁজে পাবো। দেখেন এখানে ক্রিয়েট ইনভয়েস চলে আসছে, আমরা এস্টিমেটে যাই। এস্টিমেটে গেলে আমরা আরো স্পেসিফিক ভাবে পাবো। এখানে দেখেন, যদি বোঝেন যে না আমি রেকর্ড করলাম, নাই তো, এখানে কিন্তু এখানে স্ট্যাটাস অল দেওয়া আছে আর লাস্ট 12 মাস দেওয়া আছে এখানে। আপনি কি করবেন, এখানে একটু ছোট করেন, এই দেখেন একটু ছোট করলাম। আচ্ছা অল না, এখানে আছে আমি এস্টিমেটটা দিই আগে, আগে পেন্ডিং এ যাই। টুডে, টুডে আমি আর একটু ছোট, বড় করতেছি তো ছোট করবো। হ্যাঁ ছোট করে, এখানে অনেক বড় হয়ে গেল, মানে এখানে অল ডেটটা আনতে হবে আমার, 100 থেকে একটু ছোট করি এই। এবার স্ক্রল করতেছি, এখনো তো নাই। ব্যাচ অপশনের থেকে আমি যদি যাই, অলে যাব, দাঁড়াও একটা মিনিট, মানে ক্রিয়েট ইনভয়েসের পরে আসি। এক এক সময় আপডেট হয়ে এক একটা রকম একটা বাস তৈরি হচ্ছে। দিস ইয়ার না, এখানে টুডের জায়গায় এখানে ডেটটা চেঞ্জ হবে। পেন্ডিং, পেন্ডিং এ আমরা যদি যাই, পেন্ডিং এও আসতেছে না। অ্যাকশনে যাই, এস্টিমেট নাম্বার, এক্সপায়ারি ডেট, রেজাল্টে পড়ে গেলাম। জাস্ট মিনিট, দেখি পজ হয়েছে রেকর্ডিং। একটা মিনিট, এখানে ক্রিয়েট ইনভয়েস, কোনোটা ইনভয়েসে যাইনি আগে। দাঁড়ান, আমি কোনো একটা কিছু এখানে একটু শো করানোর মতো ব্যবস্থা করে তারপরে আমি ওইটা খুঁজে পাইতে হবে, না হলে হারায় যাবে। জাস্ট একটু শো করানোর মতো করি। সেভ দিলে তো থাকে, কিন্তু সেভ দিচ্ছি না। এটা হচ্ছে, আমি কোনো একটা দিয়ে জাস্ট আমি একটা ইনভয়েস করি। 7 সেন্ট, 7 ক্লোজ। সেভ দিলেও থাকে, ওটা দিলেও থাকে কি মেয়র, ভ্যাট রিটার্ন, আচ্ছা ভ্যাট এখানে দিয়ে দিব, ধরেন যে কোনো একটা ভ্যাট দিয়ে দিচ্ছি, ট্যাক্স 10%, 7 ক্লোজ। হ্যাঁ এইবার পাবো আশা করি। হুম, অল ট্রানজেকশন, এখানে এই যে অল ডেট, এই যে চলে আসছে আমার, ঠিক আছে। মূলত হচ্ছে যে এখানে কিছু মানে নিউ অবস্থায় ছিল তো। এবার দেখেন, আমি জাস্ট এখানে একটা ইনভয়েস করে এটা শো করালাম, কারণ এখানে শো করবে যে পেন্ডিং, এই যে অ্যালেক্স ব্ল্যাক এস্টিমেট, তার মানে এখানে ইনভয়েসের অল সেলস সেন্টারটা এখনো কোনো কিছু করা হয়েছিল না, যার কারণে এরকম একটা ইন্টারফেস আসছিল, কিন্তু গত পেজেও কিন্তু এমনটা আসে নাই। এক একটা ডিফারেন্স যখন আসবে তখন বুঝে নেবেন যে এতটুকু পোর্শন আপডেট হয়েছে, ঠিক আছে। এছাড়া আমাদের বোঝার মানে কুইক বুকস কতটুকু মানে অপশন আপডেট করছে এটা বোঝার ক্যাপাসিটি আমাদের নাই, যতক্ষণ না পর্যন্ত আমরা কাজে যে মানে বাস্তবিক ক্ষেত্রে এটা যতক্ষণ না পাবো ততক্ষণ বুঝতে পারবো না। যাক, এইটা হচ্ছে আমাদের এস্টিমেট রেকর্ড করলাম, এবং এই যে অ্যালেক্স ব্লাকির এই যে এস্টিমেট 1,001, দেখেন ইনভয়েসের নাম্বারও 1,001, তার মানে ইনভয়েসের ক্ষেত্রে ওটা আলাদা, এস্টিমেট আলাদা। 1,001 অ্যালেক্স ব্লাকি, এই দেখেন পেন্ডিং আছে, এখন পেন্ডিং আছে। এখন এটাকে আমাদের প্রথম কাজ কি হবে, পেন্ডিং থাকলে তো হবে না, তাহলে পেন্ডিংকে আমার অ্যাকসেপ্ট করবো কিভাবে, এই যে ড্রপ ডাউনে যাব, এডিট এবং সেন্ড এর পাশে দেখেন ড্রপ ডাউন, অর্থাৎ নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে মার্ক অ্যাকসেপ্টেড,
দেখেন অনেকগুলো আইকন আছে কিন্তু। এটাকে কি কি করতে পারবো, ভিউ এন্ড এডিট করতে পারবো, এটাকে আগে দেখতে পারবো বা এডিট করতে পারবো, এটাকে ডুপ্লিকেট করতে পারবো, শেয়ার এস্টিমেট লিংক, এই এস্টিমেটের লিংকটা আমি কাউকে শেয়ার করতে পারবো, প্রিন্ট করতে পারবো, আপডেট স্ট্যাটাস, ঠিক আছে, এটার স্ট্যাটাস আপডেট করতে পারবো এখান থেকেও। আবার কপি টু পার্সেস অর্ডার, এটাকে পার্সেস অর্ডারে কপি করতে পারবো, ডিলিট করতে পারবো, এর ভিউ অ্যাক্টিভিটি, এর অ্যাক্টিভিটি দেখতে পারবো। কিন্তু আমার প্রথম কাজ কি হবে, আমি যতক্ষণ না পর্যন্ত এটাকে মার্ক অ্যাকসেপ্টেড না করবো ততক্ষণ ইনভয়েসে কনভার্ট করতে পারবো না। তাহলে কোথায় যাব, এরকম ধরেন আছে, এখান থেকে এসে আমরা মার্ক অ্যাকসেপ্টেড ক্লিক করবো। ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট স্ট্যাটাস অ্যাকসেপ্টেড বাই, আপনার নামটা লিখে দিবেন, ধরেন আমি লিখে দিলাম অনেক, মানে কার মাধ্যমে অ্যাকসেপ্ট করা হয়েছে, আজকে আমি দিয়ে দিলাম ধরেন ডিসেম্বরের কত তারিখ, আজকে 24, আমি ওই আজকের সালটা দিতে চাচ্ছি না। আমি একটু উপরের দিকে স্ক্রল করি। তার মানে আজকে অ্যাকসেপ্ট করলে কিন্তু ওই ডেটে আপনার হচ্ছে না, ঠিক আছে। আজকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি ব্যাক ডেটে যে এটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারবেন না। 22 সালের আহ, ডিসেম্বরের 2 তারিখে দেওয়া ছিল, আমি আহ, ওই দিনেই ধরেন ডিসেম্বরের 2 তারিখেই আমি সাপোজ এটা অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে ওকে করলাম। কে অ্যাকসেপ্ট করছে তার নামটাও এখানে থাকবে, ঠিক আছে। এই যে এবার দেখেন অ্যাকসেপ্টেড, এখানে যেটা পেন্ডিং স্ট্যাটাস ছিল এটা অ্যাকসেপ্টেড, জাস্ট প্রথমটুকু আপনার করতে হবে পেন্ডিং থেকে, আর বাকিগুলো সব অটোমেটিক্যালি আপনার কার্যকারিতার উপর ভিত্তি করে সবকিছুই হবে। এখন দেখেন পাশে চলে আসছে কনভার্ট টু ইনভয়েস, ঠিক আছে। এখন আমার বাইরের ইনস্ট্রাকশন কি, যে এই যে এস্টিমেটটা ছিল এই এস্টিমেটকে আমরা ইনভয়েসে কনভার্ট করব, কনভার্ট টু ইনভয়েস কত তারিখে, ডিসেম্বরের 2 তারিখে এটা আমি এস্টিমেট আমাকে পাঠানো হয়েছিল, এই কাস্টমার পাঠাইছিল অ্যালেক্স ব্লাকি, আমি রেকর্ড করছিলাম। এবার 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে এর 60% আমার কি করতে হবে, আমি কিন্তু পুরোটা একসাথে আপনার ইনভয়েসে কনভার্ট করে দেখাতে পারি বা পারতাম। তাহলে কি হতো, আপনারা আলাদাভাবে যদি বলতো যে 60% অনলি, এখানে ইনস্ট্রাকশন কি দেখেন, ছোট্ট একটা ইনস্ট্রাকশন যে 7 ডিসেম্বর 2022 60%, এতটুকু লিখে দিয়েছে। আপনি অনেক কিছু বুঝতেও পারবেন না অনেক সময় যে আমার অ্যাকচুয়াল ইনস্ট্রাকশনটা উনি কি দিয়েছে। এটা আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। তার মানে এখানে 7 ডিসেম্বরে বলছে যে মূল, এই যে আগে তো লেখা আছে যে কনভার্ট টু ইনভয়েস, তাহলে কি 7 ডিসেম্বর 2022 সাল এই তারিখে 60% কিসের, এই টোটাল যে এস্টিমেটটা আছে তার 60% ইনভয়েসে কনভার্ট করতে হবে। আর 10 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তাহলে একদিন, তার মানে আমি বুঝতে পারছি একদিন 60% আর 10 তারিখে 40%, অর্থাৎ বাকি অ্যামাউন্টটা। এখন যদি একবারে আমরা করি তাহলে কিন্তু একবারে করতে গেলে আরো সহজ, কিন্তু দুইবারে করতে গেলে আমি চাচ্ছি, একবারে তো যে কেউ পারবে, আপনিও পারবেন, এখানে কোনো মাহাত্ম থাকবে না। কিন্তু দুইবারে করতে গেলে বা পার্সেন্টেজ আকারে করতে গেলে বা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হিসেবে করতে গেলে কেমনে কি করতে হবে সেটা একটু দেখি। চলেন আমরা চলে যাবো জাস্ট 7 তারিখ, তারিখ কত 7, এবং 60% কনভার্ট করতে হবে, কনভার্ট টু ইনভয়েস। ওকে, এই এস্টিমেটটা এখানে আসলাম, অ্যাকসেপ্ট করলাম, এবার কনভার্ট টু ইনভয়েসে ক্লিক করব। এবার বলতেছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, আপনি কতটুকু অংশ এটা ইনভয়েস করতে চাচ্ছেন। এখন 3টা অপশন আসছে, এক হচ্ছে রিমেইনিং টোটাল অফ অল লাইন, মানে যতটুকু ইনভয়েস আছে আমি সবগুলো লাইন, ইনভয়েসে যে যে লাইনগুলো আছে অর্থাৎ 3টা প্রোডাক্ট আছে আমি সব ইনভয়েস করতে চাচ্ছি, তাহলে 1 নাম্বারটা। তাহলে এখানে ক্লিক করে আপনি ক্রিয়েট ইনভয়েসে গেলেই কিন্তু পুরোটা ইনভয়েসে কনভার্ট করতে পারবেন সহজে। এরপরে আছে পার্সেন্টেজ অফ, এই যে মাঝখানেরটা, পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ অর অ্যামাউন্ট। আপনাকে যদি বায়ার এখানে বলতো 60% না, আপনি 8,000 সামথিং, এই যে টাকাটা হয়েছে, এই যে 8,360, এই টাকার 5,000 টাকার ইনভয়েস করেন, এই এস্টিমেটের 5,000 টাকায়, এস্টিমেটের 5,000 টাকায় ইনভয়েসে কনভার্ট করেন, তাহলে কিন্তু আপনার কি করতে হতো, অ্যামাউন্টটা আপনি এখানে পার্সেন্টেজেও করতে পারবেন, অ্যামাউন্টেও করতে পারবেন। এখন পার্সেন্টেজে করলে কিভাবে হবে আর অ্যামাউন্টে করলে কি করতে হবে, ধরেন এই দুই কলামে কিছু নাই, এখানেও কিছু নাই, দেখেন ধরেন এখানে রেড আছে, মানে এখানে এই যে এই চিহ্নটা যাবে না, তার মানে চিহ্নটা টাইপ করা না, মানে পার্সেন্টেজের আইকন এখানে শো করবেই করবে। আর এখানে এইটাও আমি কেটে দিলাম, কেটে দিয়ে এবার দেখেন, এই যদি আপনি, যদি আপনাকে বলা হয় যে 5,000 টাকার বা 6,000 টাকার আপনি ইনভেস্ট করেন, তাহলে কি করবেন, পার্সেন্টেজের ঘরে কিছু দিবেন না, যদি কিছু থাকে রিমুভ করে দিবেন, ব্যাক স্পেস দিয়ে এখান থেকে রিমুভ করে দিবেন, দিয়ে ইনভয়েসের ঘরে 5,000 টাকা বসায় দিবেন, ওই যে সরি ইনভয়েস টু অ্যামাউন্টের ঘরে 5,000 টাকা বসায় দিবেন, এটা অ্যামাউন্টের কলাম আর এটা পার্সেন্টেজের। আর যদি বলে যে পার্সেন্টেজ করেন 60%, 40%, 50%, তাহলে আপনি শুধু 50 বা 40 সে পার্সেন্টেজের সংখ্যাটা বসায় দিবেন, পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগবে না, পার্সেন্টেজ চিহ্ন কিন্তু দেওয়া লাগবে না, ওখানে অটোমেটিক্যালি দেখেন পার্সেন্টেজ চিহ্ন সরতেছে না। তাহলে আমার কি বলা আছে যে পার্সেন্টেজ করতে, কিন্তু আমি পরে দেখি আরেকটা 3য় নাম্বারটা দেখে আসি, এটা বলছে ম্যানুয়ালি এন্ট্রি ফর এস লাইন।
এই নিচেটা যদি সিলেক্ট করেন তার মানে প্রত্যেকটা আপনি আলাদা আলাদা এক একটা লাইন করে এন্ট্রি করতে পারবেন, সে আপনি যেভাবে করেন। ঠিক আছে? এখন এই তিনটা অপশনে আমাদের ইনস্ট্রাকশন কি? পার্সেন্টেজ, এবং সব থেকে ক্রিটিক্যাল এই মাঝখানেরটা। আর প্রথমটা এবং শেষটা আপনি করতে পারবেন, একটা পুরোটা আপনি একসাথে করতে পারবেন ইনভয়েস, আর নিচেটা এক একটা ট্রানজেকশন ধরে ধরে আপনি আলাদা ইনভয়েস করতে পারবেন। আর এখানে পার্সেন্টেজ অর অ্যামাউন্ট যে কোনো ভাবে দুটোর যে কোনো একটা করতে পারবেন। এখন আমার ধরেন পার্সেন্টেজে করতে হলে কি করব, এখানে শুধু আমার যেহেতু 60% করতে বলা আছে, 60 লিখবো। লিখে বাইরে ক্লিক করবো, দেখেন অটোমেটিক্যালি এই 60%-এ কত টাকা আসে, এই যে 8,360, নিচে যে দেখতে পারছি এখান থেকে 8,360-এর 60%, শুধু 60 দিছি, পার্সেন্ট অটো নিয়ে নিয়েছে। 60%-এ কত টাকা আসে, এত টাকা আসে, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে চলে আসবে। এই যে যে আপনার টাকার আইকনটা অর্থাৎ পাউন্ডের চিহ্নটা, এটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে? এই পার্সেন্টেজটাও এখানে কিন্তু অটোমেটিক্যালি থাকবে, শুধু আপনি লেখাটা দিয়ে দিলে হবে। যদি আপনি দেন 20%, দেখেন দিয়ে দেখাই, 20% দিলে বাইরে ক্লিক করেন, দেখেন এই যে কমে অ্যামাউন্টটা এরকম হয়ে গেছে। তার মানে আমাদের এটা একটু বুঝলাম, বুঝলে আমাদের পরে আর কিন্তু করতে সমস্যা হবে না। তাহলে আমরা 60% দিয়ে দিই, দিয়ে বাইরে ক্লিক করব। ক্লিক করে এখন আমি কি করব, এই যে যে 60% দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম। ঠিক আছে? আমার টাকাটা চলে আসলো যে ফিগারটা। এবার ক্রিয়েট ইনভয়েস ক্লিক করব। বিষয় সহজ, কিন্তু একটু কেয়ারফুলি দেখবো, যেহেতু ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার এখানে একটু আমার আহ, অল্প একটু ত্রুটির কারণে কিন্তু অনেক দূর ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে? এখন কি করব, এইখানে এখানে বলছে দেখেন অন লিঙ্কড এস্টিমেট। ঠিক আছে? তার মানে আমরা যে ইনভয়েসটা করতেছি এটা একটা এস্টিমেটের সাথে লিংক করা, তার মানে কোনো একটা এস্টিমেটকে অ্যাকচুয়ালি আমরা ইনভয়েস করতেছি। ঠিক আছে? এখন এই যে কাস্টমারকে অ্যালেক্স ব্ল্যাক, এগুলো কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু আমার ডাটাবেস যখন এস্টিমেট করছি তখন এই ওইখানে ছিল, সেখান থেকে চলে আসছে। এখন কাস্টমার অটো সিলেক্টেড, মানে আমার নতুন করে কিছু সিলেক্ট করার দরকার নেই, শুধু আমার কি যুক্ত হবে, এখানে টার্মটা যুক্ত হবে। ধরেন এখানে নেট 30, ডিফল্টে নেট 30 ছিল, এখানে হয়তো মেনশন করা নাই, এখানে নেট 30। আমরা এরপরে যখন ইনভয়েস করবো, এটা যেমন এখানে এই যে নেট, এই যে টার্ম 30, যেহেতু কিছু দেওয়া নেই আমরা জানি ডিফল্টে উনি যদি না দেয় আমার এটুকু বুঝতে হবে। ঠিক আছে? নেট 30 যে ইনভয়েসের টার্মটা, নেট 30 বলতে কি 30 দিনে উনি আমাকে পে করবে। যেহেতু ইনভয়েস করতেছি তার মানে নিশ্চয়ই আমরা বাকিতে এটা কিনতেছি। স্যার মানে আমাদের যে কাস্টমার, সে তার ইনভয়েসটা আমরা করতেছি, উনি এস্টিমেট মানে আমাকে ওনার এস্টিমেট রেকর্ড করছি আমি, এখন ওনার উদ্দেশ্যে আমি ইনভয়েস করতেছি, তার মানে উনি বাকিতে কিনতেছে। যারা আমাদের মাধ্যমে বাকিতে কেনে যে কাস্টমার, তাদের জন্য ইনভয়েস করি, আর যারা আমাদের মাধ্যমে নগদে কেনে তাদের জন্য আমরা সেলস রিসিভ করি, শুধু তফাৎ এতটুকু। তাহলে এবার নেট 30 দিলাম যে 30 দিনে উনি আমাকে টাকা পে করবে। ইনভয়েস ডেট কবে? 7 ডিসেম্বর 2022, ডিসেম্বরের 7 তারিখ 2022 দিয়ে দিলাম। এবার ডিউ ডেট এখান থেকে নেট 30 অর্থাৎ 30 দিন ধরে, এখান থেকে ধরেন 12/7/2022 অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখ, এরপরে 30 দিন কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অর্থাৎ জানুয়ারির 6 তারিখ, 1 মাস অর্থাৎ 30 দিনে, সেই তারিখে হবে কি ডিউ ডেট। ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ ডিউ ডেট কোনটা, এইটা। এই যে 6 তারিখ, আজকে ডিসেম্বরের 7 তারিখ ধরেন 2022 সালের, তাহলে আজকের ডেটে যদি আমি ইনভয়েস করি নেট 30 ডেজে, জানুয়ারি মাসের 6 তারিখে যে 30 দিন পূর্ণ হবে, এবং 30 দিন পূর্ণ হওয়ার পরে পরে একদিন হবে, অর্থাৎ 31তম দিনে কিন্তু এটা ওভার ডিউতে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম, দেখে আমরা শুধু ডেটটা দিলাম, টার্ম দিলাম, শিপিং কোনো আমার কিছু বলা নাই, কাজে আমি এখানে কিছু দিলাম না। দিয়ে এবার দেখেন, এখানে আপনার মনে হতে পারে যে আমি তো এস্টিমেট করছিলাম এখানে দুইটা প্রোডাক্ট, এখানে 1.6 হলো কিভাবে, ভেঙে গেল কিভাবে? এটা তো আমার ক্যালকুলেশনের কারণে যে 60% করছি। এখন তার মানে কি প্রোডাক্টটাকেও কি আমরা এভাবে করব না, এটা আমি ইচ্ছাকৃতভাবে দুইটা বা তিনটা প্রোডাক্ট রাখছি, কারণ কি ওখানে আমাকে বায়ার যে ডাটাবেস দিয়েছিল এটা অনেক বেশি প্রোডাক্ট ছিল, যে এইভাবে ভেঙে গেলে আমরা হয়তো রেকর্ড করতে পারবো, যে যেমন সার্জিক্যাল ইকুইপমেন্ট 1.2, অর্থাৎ দুইটা সার্জিক্যাল ইকুইপমেন্ট 1.2 অংশ, অর্থাৎ একটা পুরোটা আর একটার 5 ভাগের 2 ভাগ আপনাকে দিতে হবে। এরকম কি হয় নাকি? হয় না, এরকম হয় না। তা এটা বোঝানো এই যে এমন কোনো একটা সংখ্যা যদি কখনো বায়ার আপনাকে কোনো এরকম একটা কাজ করতে বলে, যেটা দেখলেন পার্সেন্টেজ করলে ভেঙে যাচ্ছে, তাহলে বায়ারকে আবার মেসেজ করতে হবে যে আপনি এই পার্সেন্টটা দেওয়ার কারণে আমার ফিগারটা কোয়ান্টিটিতে এই আসতেছে, তাহলে আমি কি করতে পারি, হয় একটা কম নিতে হবে নাহলে একটা বেশি নিতে হবে। ভেঙে তো এভাবে এটা তো পসিবল না, তাই না? তা বায়ারকে অবগত করলে উনি আপনাকে হয়তো সংখ্যা বলে দিবে, আপনি বলবেন যে 60%-এ সাপোজ 550টা আসছে, 550.40 আসছে, তাহলে আমি কি করব, 550টাই ইনভয়েস করব নাকি 551টা করব, তখন উনি আপনাকে বলে দিবে। ঠিক আছে? কাজে এই ভেঙে দেখানো, প্রত্যেকটা ভেঙে দেখানোর মানেটা হচ্ছে এই।
যে আপনারা এই যাতে ভেঙে না যায় পার্সেন্ট করলে, সেটা একটু তাকে অবগত করতে হবে। তো ধরেন আমরা এভাবেই করি, আমরা এভাবে করতে চাচ্ছি, তার মানে আপনার এটা এই ভেঙে করছিলাম এটা মনে থাকবে এটা যদি করি, ঠিক আছে। আর ওই যে মেনশন করার ব্যাপারটা বলে গেলাম যে বায়ারকে তখন জানাতে হবে আমার এইখানে ফিগারটা এরকম আসছে, তাহলে আমি কি করব। তখন উনি যে ইনস্ট্রাকশন দেয় হয় একটা কম বা বেশি নিতে হবে, এরকম ফিগার রাখা যাবে না। তো ধরেন এখানে যেমন আমি যাচ্ছি যে কোয়ান্টিটির উপরে যখন সার্জিক্যাল ইকুইপমেন্টে যাচ্ছি, দেখেন এখানে উপরে এই যে যে কালো যে এটা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোয়ান্টিটি অন হ্যান্ড 300, এখানে আমার কোয়ান্টিটি অন হ্যান্ড আছে কি সার্জিক্যাল ইকুইপমেন্ট, এবং লোয়েস্ট অফ অ্যালার্টে আমরা 30 সেট আপ করছিলাম, 30, যে মিনিমাম 30 কোয়ান্টিটি থাকলে আমাকে অ্যালার্ট করবে। এইটা সবসময় যে কোনো আমার কোয়ান্টিটিতে যাব, যে প্রোডাক্টে যাই, যেমন লাইফ সেভিং ইকুইপমেন্ট এখানেও 300 আমার কোয়ান্টিটি অন হ্যান্ড এবং লোয়েস্ট অফ অ্যালার্টে 30। আবার পরেরটাও কিন্তু তাই, ঠিক আছে। আমরা এখনো কোনো সেল করি নাই, যার কারণে সব যেগুলো কোয়ান্টিটি অন হ্যান্ড ছিল 300, সেগুলো এখন 300 আছে। এখন কিন্তু আমরা ইনভয়েস করলে আমাদের কিন্তু এটা কম দেয়, ঠিক আছে। তো ধরেন আমরা সব ইনফরমেশন দিয়েছি, দিয়ে আমরা 60% এখন ইনভয়েস কনভার্ট করবো। এখানে আমার আর কিছু বলার নাই, আমার ট্যাক্স ভ্যাট যা কিছু যা ছিল সেভাবেই আছে। এখন আমার এখানে অ্যাডিশনাল ভাবে কিছু দেওয়ার নাই, প্রত্যেকটা কোয়ান্টিটিতে যতটুকু যা এই 60%-এ আসে সেভাবে কিন্তু আমার ইনভয়েস করতে হচ্ছে বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী। সেভ অ্যান্ড ক্লোজ। কিন্তু আমরা যখন ভেঙে যাবে তখন কিন্তু বায়ারকে অবগত করবো, না হলে মনে করবে যে আপনি কেমন মানুষ, বা এরকম কিছু একটা বলে বসবে যে আপনি এইভাবে কোয়ান্টিটিটা এরকম ব্রেকআপ মানে হয়ে গেল, ঠিক আছে, ব্রেকডাউন হয়ে গেল, এইভাবে দিলেন, এটা কেমন, এটা হয়তো ভালো দেখায় না, কোনো প্রফেশনালদের কাজ তো এরকম মানে হতে পারে না, ঠিক আছে। সেভাবে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার সেভ অ্যান্ড ক্লোজ করুন। সেভ অ্যান্ড ক্লোজ করলে আমাদের কিন্তু এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করলাম, এই যে ইনভয়েস 1002। এবার দেখেন এখানে কিন্তু আর একটা ইনভয়েস অ্যাড হয়ে যাবে, এই 1002 অ্যালেক্স ব্লাকি। এবার দেখেন এটা কিন্তু অ্যাকসেপ্টেড তো হয়েছে, কিন্তু আমার এখানে আগের ব্যাচে যারা একটু ক্লাস দেখছেন সেখানে পার্শিয়ালি দেখবেন যে পার্শিয়ালি এখানে কনভার্টেড এরকম লেখা ছিল, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরকম খুঁটিনাটি বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট হয়, তাই এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এই যে দেখলাম যে কিছুটা আমি ইনভয়েস কনভার্ট করছি, এখনো কিন্তু কনভার্ট টু ইনভয়েস এই স্ট্যাটাসটা যায়নি। তা আমি কনভার্ট টু ইনভয়েস আবার যাব। এবার কত, এবারও কি 60% দিব না, এখন আমি দিব হচ্ছে 40%, ঠিক আছে। বা আমি রিমেইনিং অল, মানে এটা দিয়ে তো দেখলাম যে মানে 60% দিলাম টোটাল টাকার উপরে। এখন যদি আমি রিমেইনিং টোটাল অফ লাইন মানে আর বাকি যা আছে, তার মানে আমার ইনস্ট্রাকশন ছিল যে 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, তাহলে আমি এখন আর পার্সেন্ট দেওয়ার দরকার নেই, আমি জানি যে 60% করছি আর 40% বাকি আছে, আমি পার্সেন্টেজ আকারে তো করতেই পারি, এটা তো শিখলাম। তাহলে এবার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিভাবে করে, যে বাকি যা আছে সবই আপনি ইনভয়েস করেন, সেটা কিভাবে করে। তাহলে এই 10 তারিখটা আপনি দেখে আসলেন, এখানে এসে রিমেইনিং টোটাল অফ অনলাইন এটা দিয়ে আপনি ক্রিয়েট ইনভয়েস ক্লিক করলেন। এবার দেখবেন ঠিক বাকি যতটুকু ছিল প্রথম ইনভয়েস করার পর, এখন সেই বাকিটুকু আপনি ইনভয়েস করতে পারবেন। এই এখন দেখেন এই যে ভাঙা অবস্থায় যে 1.2 ছিল, এখানে 0.8 আছে, তার মানে বাকি অংশটুকু আছে। যাই আছে আমরা এখানে শুধু ডেটটা দিব। ডেট কত দিব, ডেট দিব 2022-এর 10 তারিখ, ডিসেম্বরের, এখানে নেট 30 দিয়ে এবার আমার শুধু তারিখটা এবং টার্মটা দিলাম, দিয়ে বাকি যা আছে সেটা আমি সেভেন ক্লোজ করলাম, আর কোনো কাজ এখানে নাই। তার মানে এবার দেখেন, এবার স্ট্যাটাসটা দেখেন, এই অ্যাকসেপ্টেড এর স্ট্যাটাসটা আবার কি হয় দেখেন, এই যে ক্লোজ, অ্যাকসেপ্টেড ছিল এখন কিন্তু ক্লোজড হয়ে গেছে, কারণ কি এই ইনভয়েসটা যতক্ষণ না পর্যন্ত পুরোটা এস্টিমেটটা যেটা যে ইনভয়েস এ কনভার্ট যতক্ষণ না হয়েছে, মানে পুরো এস্টিমেটটা যতক্ষণ ইনভয়েসে কনভার্ট না হয়েছে ততক্ষণ কিন্তু অ্যাকসেপ্টেড স্ট্যাটাস ছিল, কিন্তু এখন পুরোটা যখন ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে তখন ক্লোজড লেখা উঠছে। আর ওভারডিউতে মানে কি, মানে 30 দিন ছিল টার্ম, 30 দিনের থেকে বেশি হয়ে গেছে, তার মানে কি, তার কারণে সবগুলো ওভারডিউতে চলে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, তাহলে আমরা কি শিখলাম, এস্টিমেট করা শিখলাম, রেকর্ডিং এস্টিমেট কিভাবে করব এবং এস্টিমেটকে কিভাবে ইনভয়েসে কনভার্ট করবো এটা শিখলাম। এবার এবার যদি নতুন করে একটা ইনভয়েস করতে চাই, যে শুধু ইনভয়েস আমরা কিভাবে করবো, এগুলো তো শিখলাম এস্টিমেটের আলোকে ইনভয়েস করা। শুধু ইনভয়েস বা ফ্রেশ একটা ইনভয়েস স্টার্টের থেকে শুধু ইনভয়েস করবো, সেটা কেমন করবো, চলেন। এই যে এক্সেল ফাইল, এখানে ইনভয়েস ওয়ান এস্টিমেটের পরে ইনভয়েস ওয়ান দেওয়া আছে, ধরেন এই একটা দুটো প্রোডাক্ট দিয়ে আলাদা কাস্টমার ইনফরমেশন দেওয়া আছে, টার্ম দেওয়া আছে, ইনভয়েস ডেট দেওয়া আছে, প্রোডাক্ট সার্ভিস কোয়ান্টিটি, ট্যাক্স পার্সেন্ট এবং ডিসকাউন্ট, এই সব কিছু বলা আছে। তাহলে এতটুকু দিয়ে আমাদের ইনভয়েস করতে হবে। এরপর আবার রিটার্ন গেছে একটা প্রোডাক্ট, রিটার্ন পাঠানো হয়েছে বা পাঠাইছে আমাদের কাছে, আমরা যেহেতু সেল করছি আমাদের কাছে রিটার্ন আসছে।
এটা আমরা রেকর্ড করব। এরপরে পেমেন্ট রিসিভ কিভাবে, মানে পেমেন্ট কিভাবে রিসিভ করছি এটা আমরা দেখব। ঠিক আছে, তো চলেন আমরা ক্রিস স্মিথ উনি আমাদের কাস্টমার, আমরা সরাসরি এবার একটা ইনভয়েস করি। এগুলো তো এস্টিমেটের আলোকে করলাম, এবার প্লাস নিউ আইকনে গেলাম যে ইনভয়েস করব। কিন্তু আমাদের এই কাস্টমারের আলোকে এস্টিমেট করাটা শেষ। আমরা এক একটা করে সিঙ্গেল সিঙ্গেল সব কিছু এখান থেকে সব করব, সবগুলো কাজ করব। এখন ইনভয়েসের পরে এস্টিমেটে আসলাম। ও, এস্টিমেটে না, সরি, আমরা যাবো তো ইনভয়েসে। এস্টিমেট তো করছি, আমরা ইনভয়েসে যাব। ইনভয়েস। এখন এসে আমাদের কাস্টমারকে আবার একটু দেখে আসি, ক্রিস স্মিথ, ওনাকে কপি করবো, উনি আমার ডাটাবেজে নাও থাকতে পারে, এজন্য কপি করে নিয়ে আসবে একবারে। ক্রিস স্মিথ, ক্রিস স্মিথ, হ্যাঁ আছে। তো আমরা আগে পেস্ট করি। পেস্ট করলে কি হয়েছে, যদি ডাটাবেজে থাকে চলে আসবে ক্রিস স্মিথ। এই সিলেক্ট করলাম, এবার দেখেন এই যে কাস্টমার মেইল, বিলিং অ্যাড্রেস সবকিছু চলে আসবে। এখন টার্মটা কত ছিল, নেট 30। নেট 30 ছিল টার্ম। ইনভয়েস ডেট কত একটু দেখে আসি। টার্ম নেট 30, ইনভয়েস ডেট 14 ডিসেম্বর 2022। ডিসেম্বর 14 2022 সাল। এখন এসে আমরা কি করতেছি, এখানে ওই সেন্ড লেটারের টিক মার্ক দেওয়া আছে। এখন আমরা আমাদের কাজ হবে যে যতগুলো ইনফরমেশন আমার দেওয়া আছে ততটুকু আমি দিয়েছি। এবার প্রোডাক্টের সার্ভিস কি ছিল, যেহেতু আমরা ইনভয়েস এস্টিমেটের আলোকে একটা করলাম, তার মানে এটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে না। কিন্তু ইন্টারফেস দেখেন, এখানে কিন্তু কোনো স্ট্যাটাস নাই, ওই যে পেন্ডিং স্ট্যাটাস বা আদার্স যে চারটে স্ট্যাটাস ছিল এস্টিমেটে, ইনভয়েসের কিন্তু কোনো স্ট্যাটাস এখানে দেখাচ্ছে না। এই জন্য বাকি সব সেম। বাকি সব সেম, একটু আগে যে ইনভয়েসটা করছি সেরকমই কলাম, বাকি সবকিছু সেম। মানে কোনটার কলাম কেমন, কোনটার ঘর কেমন, যেমন আমরা অ্যাকাউন্টিং অঙ্ক করতাম, ছক মুখস্থ ছিল, কোনটার কোন ছক হবে, এটাও কিন্তু সেই ছকগুলো দেখতে হবে। এইবার আমাদের প্রোডাক্ট আর সার্ভিস যেটা কপি করছি এখান থেকে, যে লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5টা, ট্যাক্স 10%, এবং ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা কিভাবে দিব আমরা দেখবো। লাইফ সেভিং ইকুইপমেন্ট পেস্ট করলাম, সিলেক্ট করে দিলাম কোয়ান্টিটি 4 মেবি, হ্যাঁ, ও সরি 5, আর ট্যাক্স 10%। কোয়ান্টিটি 5, ট্যাক্স কত, 10%। এই যে রেট, আমরা যেগুলো প্রোডাক্ট সার্ভিসের রেট উল্লেখ করছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে। এখানে হচ্ছে ট্যাক্স 10% দিলাম। দেওয়ার পরে এবার ডিসকাউন্টটা কোথায় দেবো, ডিসকাউন্টটা এখানে না, ডিসকাউন্টের হিসাবে এখানে। এবার আসি পরেরটা। পরে কি আছে, ডায়াগনস্টিক এন্ড টেস্ট ইকুইপমেন্ট কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%। এটা পেস্ট করলাম, সিলেক্ট করে দিলাম, এটা 4, ট্যাক্স এটাও 10%। এটা হয়ে গেল। এখন দেখেন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে ডিসকাউন্ট 4%। ভালো করে একটা বিষয় বোঝেন, এই লাইফ সেভিং ইকুইপমেন্ট আমি 5টা কোয়ান্টিটি সেল করতেছি ক্রিস স্মিথের কাছে। এখন 5টা কোয়ান্টিটিতে আমি যে টাকা আসে সেটার সাথে 10% ট্যাক্স তো অ্যাড করতে হচ্ছে, আমার তো ট্যাক্সটা সরকারকে দিতে হবে, এটা তো আমি পাবো না। যার কারণে যে ওই প্রোডাক্টে, ওই ক্যাটাগরি প্রোডাক্টে ওই দেশে 10% ট্যাক্স। এখন ওই 10% ট্যাক্স আমি ওনার কাছ থেকে হয়তো আদায় করে রাখতেছি, কিন্তু ওটা তো আমার কি লায়াবিলিটি, যে আমি শুধু কালেকশন করতেছি। ওটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওটা আমার সরকারকে দিতে হবে। ওটা তো জাস্ট আমার প্রোডাক্টের সাথে অ্যাড করে আমি টাকাটা কালেকশন করছি, কিন্তু আমার যে প্রোডাক্টটা এই 5টা কোয়ান্টিটি নিচ্ছে, এই আইটেমের লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টা কোয়ান্টিটি নিচ্ছে, এটার উপরে আমি 4% ডিসকাউন্ট দিচ্ছি ওনাকে, আমার টাকার উপরে, যে আমার প্রোডাক্টের টাকার উপরে, উইদাউট ট্যাক্স, মানে ট্যাক্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এখন এই 4% ডিসকাউন্ট ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্টেও 4% ডিসকাউন্ট, আর ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টে 4% ডিসকাউন্ট। দুটোই 4% ডিসকাউন্ট, মানে কি দুটো প্রোডাক্টে 4% ডিসকাউন্ট। আমরা কিন্তু এখানে 4 দিতে পারতেছি। ডিসকাউন্ট পার্সেন্ট দেখেন দুই ভাবে ডিসকাউন্ট দেওয়া যায়, একটা পার্সেন্ট, একটা ভ্যালু। যদি পার্সেন্টে দেন, যেমন দেন দুটোই 4, মানে আমার দুটো মিলেই 4 দিচ্ছি। দিলে কি হবে দেখেন, আমি কিন্তু পার্সেন্ট চিহ্ন দিই নাই, 4 দিলে কি হবে, টোটাল সাব টোটালটার দিকে খেয়াল করেন, সাব টোটাল আছে কত, 7,600। আর আমি 4 দেওয়ার কারণে 4 দিয়ে এই যে 4টা কেটে দিই, 4 দিয়ে কেটে দিয়ে এখানে 0 আছে, এখানে যদি ডিসকাউন্ট পার্সেন্টে এসে 4 দিই, 4 দিয়ে বাইরে ক্লিক করি, দেখেন -304 পাউন্ড। 7,600 থেকে 7,600 সামথিং যা ছিল, সেখান থেকে 4% ডিসকাউন্টে যে পরিমাণ সেটা কিন্তু মাইনাস হয়ে এখান থেকে দেখাইছে। পার্সেন্টটা শুধু বসাই দিছি 4। এবার যদি আমার এমন হতো ডিসকাউন্ট ভ্যালু, যে না, টোটাল যে প্রোডাক্ট তার উপরে কয় টাকা ছাড়, টোটাল প্রোডাক্টের উপরে পার্সেন্টে না, আমি যে, আপনি যে প্রোডাক্ট নিয়েছেন, দুটো প্রোডাক্ট নিয়েছেন, যে টাকা আসে তার উপরে 200 পাউন্ড, 200 টাকা বা 200 পাউন্ড ডিসকাউন্ট দিচ্ছি। ইনভয়েস, না ইনভয়েস অ্যামাউন্ট না, এখানে যদি লেখা থাকতো যে না আমি 200 পাউন্ড এখানে ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে আমরা কি করতাম, এখানে এসে ডিসকাউন্ট পার্সেন্ট থেকে
এখানে প্রথমে থাকে কি ডিসকাউন্ট পার্সেন্ট এরকম থাকে। এখানে এসে আর একটা ক্লিক করতাম, আমরা জানি ডিসকাউন্ট পার্সেন্টেজেও দেওয়া যায়, ভ্যালুতেও দেওয়া যায় কুইক বুকসে। তাহলে ডিসকাউন্ট ভ্যালুতে ক্লিক করে আমি যদি 200 দিতাম, ধরেন 200, 200 দিয়ে বাইরে ক্লিক করবো, এই যে 200ই মাইনাস করে এখান থেকে দেখা যাচ্ছে। তার মানে দুই ভাবে আমরা দিতে পারবো। যদি কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে যে এতটুকু ডিসকাউন্ট, তাহলে সেটাও দেখাতে পারবো আর পার্সেন্টও দেখাতে পারবো। এখন আমার কথা হচ্ছে যে এবার যদি এই প্রোডাক্টের দুটোই 4% না হতো, 4 4 না হতো, যদি ব্যতিক্রম হতো, আর এখানে দুইটা জায়গা যদি 10টা প্রোডাক্ট থাকতো, তাহলে কি হতো? আমার দেখা যাচ্ছে এখানে 4% না। ধরে নেন এই 4%, 4% আমরা কিভাবে দিয়েছি, এখানে যে 4 দিয়ে দিলাম, এটাও 4, এটাও 4, দুটো 4 4 দেওয়া আছে, তার কারণে কি 4 দিলাম এখানে। এখানে যে পার্সেন্টটা দিলাম, যে ওইটাও 4 এটাও 4, এই যে 4টা দিচ্ছি, ধরো দুইটা মিলে 4 যে দিচ্ছি, কি আন্দাজে দিচ্ছি যে ওখানে 4 দেওয়া, দুইটাই 4 দেওয়া মানে এখানেই 4 হবে, তাই না? এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা হচ্ছে এইটাই 4 এইটাই 4, প্রোডাক্ট কয়টা, দুইটা। এই 4 আর 4 যোগ করলে কত হচ্ছে, 8। 8কে ভাগ করতেছি 2 দিয়ে, কারণ প্রোডাক্ট দুইটা। তার মানে টোটাল আমি ডিসকাউন্ট কত দিচ্ছি? 4%, 4%, 8%। 8% দিচ্ছি ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট 8%। আর প্রোডাক্ট কয়টা, দুইটা। এই 8% কয়টা প্রোডাক্টের মানে ডিসকাউন্ট? দুইটা প্রোডাক্টের। তাহলে 8 দিয়ে ভাগ যদি 2 দিই, তাহলে আমার কিন্তু 4 বের হয়ে যাচ্ছে। তারপরে আমি ডিসকাউন্টে পার্সেন্টেজ দিচ্ছি। ধরে নেন এখানে 1 2 3 4 5, 5টা প্রোডাক্ট আছে। ধরেন এখানে আদার্স কিছু আছে, এখানে এ, ধরেন এখানে এ আছে, এ, এখানে বি, এটা এক একটা প্রোডাক্ট। আর এখানে সি, এখানে 3টা প্রোডাক্ট, এ বি সি, 3টা প্রোডাক্ট। আর উপরে 2টা প্রোডাক্ট, এখানে আছে 4 4, এখানে ধরেন থাকলো কত, ধরেন 6%। পরেরটায় থাকলো 4%, 4 না 5%, আমি একটু ব্যতিক্রম দিয়ে দেখাই, পরেরটায় থাকলো 7%। এখন আপনি কি দিবেন? এখানে হয়তো পার্সেন্ট চিহ্নটা দিই নাই, আমি এই চিহ্ন দিয়েও দেখাচ্ছি। ধরেন এখানে পার্স অফ 6 6%, দাঁড়ান, 6%, এটা বোঝার ব্যাপার মানে দরকার আছে এটা। 5%, 7%, 7%। এখন যোগ করেন কত হচ্ছে, 4 আর 4 8, 8 আর 6 14, 14 আর 5 19, 19 আর হচ্ছে 7, 26। এখন আমরা যদি 26কে ভাগ করি, প্রোডাক্ট কয়টা, 5টা। আমি একটু ক্যালকুলেটরে যাই। 4 আর 4 8, 8 আর 6 14, 14 আর 5 19, 19 আর হচ্ছে 7, 26। এই যে 26 ভাগ, আমি কত দিয়ে ভাগ করব? প্রোডাক্ট কয়টা, প্রথমে দুইটা আর এ বি সি ধরেন আর 3টা, 5টা। 26 ভাগ 5 ইকুয়াল টু 5.2% হবে কিন্তু আমার ডিসকাউন্ট। তার মানে আমার যদি এখানে 50 রকমের 50টা প্রোডাক্ট থাকে, প্রত্যেকটার ডিসকাউন্টের পার্সেন্টটা আলাদা আলাদা থাকে, বা একরকম থাকুক যাই থাকুক, তখন আমি কি করব, আগে ডিসকাউন্টের ভ্যালুগুলো যোগ করব। যে ডিসকাউন্টে আমার যদি পার্সেন্ট আকারে ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি পার্সেন্টকে যোগ করব। আর যদি প্রোডাক্ট আকারে থাকে, তাহলে তো আমি টোটাল টাকার ফিগারটা, যে 5টা প্রোডাক্ট, একটা 200, একটা 100 টাকা, একটা 300 টাকা, একটা 150 টাকা, এভাবে যোগ করে যেটা ফিগার হবে সেটা আমি টোটাল ডিসকাউন্টে বসাই দিব ওই ইনভয়েসে। আর যদি পার্সেন্ট আকারে যদি প্রত্যেকটায় থাকে এরকম 5টা জায়গা 50টা প্রোডাক্ট থাকে, সেই 50টা প্রোডাক্টের ডিসকাউন্টের পার্সেন্ট গুলো আগে যোগ করবো, যোগ করে যে কয়টা প্রোডাক্ট, ধরেন 50টা প্রোডাক্ট, সে 50 দিয়ে ভাগ করবো। যতগুলো ডিসকাউন্ট পার্সেন্টের যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করব, প্রোডাক্টের সংখ্যা দিয়ে। এখন আমরা 4টা কিন্তু ওইভাবে দিই নাই যে এখানেও 4 ওখানেও 4, এভাবে দুই জায়গায় দুটো 4 মানে ওইখানেও 4, এরকম না। 4 আর 4 যোগ করছি 8, 8 দিয়ে ভাগ করছি দুইটা প্রোডাক্ট দিয়ে, যে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, সেই জন্য আমরা ওখানে 4 দিছি। আর এখানে যদি 5টা প্রোডাক্ট থাকলো, তাহলে আমার এটা যোগ করে 26 আসতো ভ্যালু, আর 5টা প্রোডাক্ট দিয়ে ভাগ করে 5.2, এটা আসতো মূল ডিসকাউন্টের পার্সেন্ট। তখন আমরা এটা কিন্তু বসাতাম। তাহলে এখানে এগুলো একটু উঠাই দিই, এটা বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? বুঝলেন মানে আমার আর কোনো কোশ্চেন নাই এখানে। তাহলে আমরা এই 4টা এইভাবে দিলাম, দিয়ে আমরা 7 ক্লোজ করবো এবার। আর বাদ বাকি সব দেওয়া আছে। এটা হয়ে গেল আমার কি, ইনভয়েস। যে একটা ইনভয়েস দুইটার জায়গায় 10টা প্রোডাক্ট থাকতে পারে, 100 প্রোডাক্ট থাকতে পারে, 1000 প্রোডাক্ট থাকতে পারে। ইনভয়েস আমরা জানি কুইক বুকসে যখন ইম্পোর্ট করতে যাব তখন দেখবো, যারা অন্যান্য ক্লাস দেখছেন ইতিপূর্বের, তারা জানেন যে 100 ইনভয়েস, একটা টাইমে 100 ইনভয়েস এবং 1000 এক্সেলে 1000 লাইন একসাথে ইম্পোর্ট করা যায় কুইক বুকসে। তাহলে চিন্তা করেন, ওই 1000 লাইনে যদি 1000 রকমের 1000টা প্রোডাক্ট থাকতো, বা 100 রকমের প্রোডাক্ট থাকতো, সেটা নিয়ে 1000 ইনভয়েস, মানে 1000 ইনভয়েস না, 1000 লাইন যদি আমরা টাইপিং করে বসানো লাগতো,
তাহলে কত দিন সময় লাগতো বা কত ঘন্টা সময় লাগতো? আর সেই কাজটা আপনি মুহূর্তের ভিতরে করতে পারবেন যদি এক্সেল ফাইলটা আপনি কপি পেস্ট করে প্রস্তুত করেন। ধরেন 20 মিনিটে 15 মিনিট আপনি প্রস্তুত করে নিলেন বা যে ডাটাবেস দিল সেখান থেকে, আর বাকি কাজটা আপনি মুহূর্তের ভিতরে 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার ইম্পোর্ট হয়ে যাবে এত সব ডাটা। তাহলে আমরা এই ইনভয়েসটা করে ফেললাম কৃষি স্মিথের। করে এবার কি ইনস্ট্রাকশন আছে আমরা আহ, দেখছি কি রেকর্ড ইনভয়েস কিভাবে করছি, এবার ক্রেডিট নোট। এবার উনি বলতেছে কি যে এই যে ইনভয়েসটা আপনি করছেন দুটো প্রোডাক্ট দিয়ে কত তারিখে, 14ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের দিন কি করছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট যে 5টা বিক্রি করছেন এর একটাই যে কোনো প্রবলেম, যার কারণে কৃষি স্মিথ আমাকে রিটার্ন পাঠাইছে। রিটার্ন, এই যে রিটার্ন পাঠাইছে 16ই ডিসেম্বর, লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা। এখন দেখেন এখানে কিন্তু ট্যাক্সের পার্সেন্টটা দেওয়া নেই লাইফ সেভিং ইকুইপমেন্ট। এখন ট্যাক্স কি আমি দিব না? আমাকে এখানে দেওয়া নেই। আপনার যদি মনে হয় যে না আমার তো ট্যাক্সের কথা বলা নেই, লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা রিটার্ন পাঠাইছে, আমি এই একটাই রিটার্ন রেকর্ড করে দিব। কিন্তু ট্যাক্স এখানে যেহেতু দেশ যেহেতু আমাকে দেয়নি আমরাও দেবো না, না এটা করা যাবে না, কারণ এটাও কিন্তু অ্যানালিটিক্যাল ব্যাপার। যে আপনার বুঝতে হবে যে এখানে এই ট্রানজাকশনের সাথে যেহেতু এটা কানেক্টেড, এই যে রিটার্নটা, তাহলে এখানে তো ট্যাক্সটা আমার নতুন করে না দিলেও আমি বুঝে নিতে হবে আমার যে এইটার সাথে 10% ট্যাক্স ছিল। অন্য ট্রানজাকশনের সাথে তো এটা কানেক্টেড না, এটা তো বুঝতে পারতেছি। ইনস্ট্রাকশন তো পরিষ্কার দেওয়া আছে যে এইটার সাথে এটা কানেক্টেড। এখন এই যে যে আমার রিটার্ন আসলো, এইটা আমি রেকর্ড করব কিভাবে? এটাকে কি বলে কুইক বুকস এর ভাষায়? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে, মানে আমার রিটার্ন আসছে আমি তো বুঝছি, কিন্তু ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করব মানে কি? আমি এই যে প্রোডাক্টটা সেল করছি, বাকিতে সেল করছি, বাকিতে সেলস করলে আমার যদি সেই ধরেন আমি কোনো কাস্টমারের কাছে বাকিতে সেল করছি, সেই প্রোডাক্ট যদি কাস্টমার ব্যাক পাঠায় আমাকে টাকা দেওয়ার পূর্বে, যে আমার টাকা পেড করি নেই অথচ প্রোডাক্ট ব্যাক পাঠাচ্ছে, আমার কাছ থেকে কিনছিল বাকিতে, এখনো সেটা টাকা পে করি নেই, তার আগে কোনো একটা প্রবলেমের কারণে আমার একটা প্রোডাক্ট বা একটা জায়গায় 10টা প্রোডাক্ট ব্যাক পাঠাচ্ছে, তাহলে আমি সেটাকে যে রেকর্ড করব আমার আমার ডাটাবেজে, আমার অ্যাকাউন্টসে, সেক্ষেত্রে কিভাবে রেকর্ড করব? ক্রেডিট নোট নামে রেকর্ড করব। আমরা চলেন একটু দেখি ক্রেডিট নোটটা। শুধুমাত্র কিন্তু বাকিতে বিক্রিত কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে, যেটা টাকা এখনো আমি পাইনি, সেটা কিন্তু ক্রেডিট নোটের মাধ্যমে রিসিভ করব। আর এ বাদে কিন্তু আরো করা যায়, এই যে পরের যখন চিনবো যে রিফান্ড রিসিপ্ট, যখন নগদে সেল করব, নগদে, নগদে সেল করার পরে সেই টাকা মানে সেই মানে আমি টাকা পেয়ে গেছি, তারপরে যদি কোনো প্রোডাক্ট আমার ব্যাক আসে সেটা কিন্তু রিফান্ড রিসিপ্টের মাধ্যমে করব। এখানে প্রশ্ন থাকতে পারে যে শুধু কি ইনভয়েসের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে তাহলে কি আমি ক্রেডিট নোটের মাধ্যমে করব? না, ইনভয়েসের মাধ্যমে যে ইনভয়েস করছি সেখানে সেই টাকা এখন আমি পাইনি, তাহলে কিন্তু সেটা এখনো ডিউতে আছে, সেইগুলো কিন্তু আমি ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করব। যদি এমন হতো যে এখানে ইনভয়েসের মাধ্যমে আমি অর্থাৎ বাকিতে বিক্রি করছি অথচ আমি টাকা পেয়েছি তারপরে প্রোডাক্ট রিটার্ন করছি, তখন কিন্তু আমার এই সেলস রিসিপ্টের মাধ্যমে, সরি এই রিফান্ড রিসিপ্টের মাধ্যমে আমার রেকর্ড করতে হতো। ঠিক আছে? আর বাকিতে যেহেতু মানে বিক্রি করছি এখনো টাকা পাইনি, টাকা না পাওয়ার আগে উনি প্রোডাক্ট ফেরত পাঠাইছে একটা, তাহলে আমার কি করবো, এটা ক্রেডিট নোটের মাধ্যমে আমার রেকর্ড করতে হবে। চলেন এবার ক্রেডিট নোটে যাই। প্লাস নিউ আইকনে গেলাম, ক্রেডিট নোট, এই যে কাস্টমারের আন্ডারে। আচ্ছা আমার মনে হয় ছোট হয়ে গেছে একটু, এই 100%, হ্যাঁ। ক্রেডিট নোট, ক্রেডিট নোটে আমি ক্লিক করলাম। ক্রেডিট নোটে ক্লিক করলে এইবার আমরা রেকর্ড করব। কি রেকর্ড করব? আমার যেটা ব্যাক পাইছিলাম, মানে আমার কাছে ব্যাক আসছে, সেটা আমি পেয়ে আমি আমার যেহেতু স্টকে প্রোডাক্ট, যেহেতু এটা যদি আপডেট না করি ক্রেডিট নোটের মাধ্যমে তাহলে কিন্তু স্টক কোয়ান্টিটিতে আমার কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে? আমি আগে একটু দেখে আসি, ক্রেডিট নোট প্রস্তুত করার আগে আমি একটু দেখে আসি এই কুইক বুকসের এখান থেকে রিপোর্ট সেন্টারে যাব। রিপোর্ট, আমি যে কোনো কাজ করে রিপোর্টে যে দেখতে পারবো এর প্রতিফলনটা কি। আমি চলে যাচ্ছি, ধরেন এখানে স্টক, STOCK, প্রোডাক্টটা আমার স্টক, তাহলে স্টক ভ্যালুয়েশন সামারি আছে, স্টক ভ্যালুয়েশন ডিটেইলস আছে, আর স্টক টেক ওয়ার্কশিট আছে। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের লোকাল বিভিন্ন সফটওয়্যার আছে, ERP টালি বা অন্যান্য বিভিন্ন সফটওয়্যার, মানে কোনটায় কেমন স্পেসিফিক ভাবে আমি বলতেছি না, তবে ম্যাক্সিমাম গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে রিপোর্ট জেনারেট করা লাগে আলাদা। মানে কিরকম রিপোর্ট জেনারেট করা লাগে, আলাদা আলাদা এন্ট্রি করে জেনারেট করা লাগে। আর কুইক বুকসে আপনি এন্ট্রি করে যাবেন, ট্রানজেকশন আপনি রেকর্ড করে যাবেন, পরবর্তীতে রিপোর্ট গুলো অটো জেনারেট করতে পারবেন, অটো। ঠিক আছে? জাস্ট আপনার কাস্টমাইজ ডেট যদি থাকে, কাস্টমাইজ ডেট, দিস মান্থ, দিস উইক, দিস কোয়ার্টার, ঠিক আছে, লাস্ট 6 মান্থ, লাস্ট আওয়ার মানে লাস্ট ইয়ার, ঠিক আছে, ইয়ার টু ডেট মানে আজকের ডেট থেকে 1 বছর, তার মানে আজকে 24 ডিসেম্বর 2024 সালের 24 ডিসেম্বর আজকে, আজকের ডেটের থেকে ধরেন ব্যাকে 1 বছরের রিপোর্ট প্রস্তুত করলেন যে 23 সালের 24 ডিসেম্বর থেকে আজকের
দিনের 24 ডিসেম্বর আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন বিভিন্নভাবে। তো আমরা চলে যাচ্ছি স্টক ভ্যালুয়েশন ডিটেলস, যে দিস মান্থ টু ডেটের জায়গায় অল ডেট দিয়ে দিলাম, যে আমরা অল ডেটের রিপোর্ট দেখতে চাচ্ছি। অল ডেট দিয়ে আমি রান রিপোর্ট করবো। ও সরি, এখানে দিস মান্থ টু ডেট আছে, আমরা আবার অল ডেট দিব, এখানে অল ডেট দিব। এখানে দেখেন কতগুলো দিতে পারবেন, অল ডেট দিতে পারবেন, কাস্টম ডেট আপনার মন মতো করে কোনো ডেট দিতে পারবেন, আজকের ডেট দিতে পারবেন, টুডে, উইক, উইক টু ডেট, মান্থ, মান্থ টু ডেট, দিস কোয়ার্টার টু ডেট, ইয়ার টু ডেট, ইয়ার টু লাস্ট মান্থ, ইয়েস্টারডে, রিসেন্ট, লাস্ট উইক, টু ডেট, মানে এ অ্যাভেলেবেল অনেক না, লাস্ট 30 দিন, 60 দিন, 90 দিন, 365 দিন, নেক্সট উইক, ঠিক আছে। তারপরে নেক্সট 4 উইক, নেক্সট মান্থ, নেক্সট কোয়ার্টার, নেক্সট ইয়ার, সবকিছু পারবেন আপনি। আমরা অল ডেট দিলে তার মানে সব ডেটের রিপোর্ট গুলো আমার এখানে রান রিপোর্ট করব কমান্ড দিয়ে। এবার এসে দেখি আমি যে প্রোডাক্টগুলো সেল করছি, এই যে যেমন লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা একটু দেখে যাই, এটা 5 কোয়ান্টিটি সেল করছি, এটা সেল করার পরে আমার লাইফ সেভিং, এখানে তো অনেক প্রোডাক্ট, আমি লাইফ সেভিং ইকুইপমেন্ট যেটা, সেখানে দেখবো যে এখন কোয়ান্টিটি কত আছে, একটা ব্যাক আসার পরে কি আসে, লাইফ এল, মানে অ্যালফাবেট অনুযায়ী আসবে এগুলো, এল, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট দেখেন, এখান থেকে শুরু, লাইফ সেভিং ইকুইপমেন্ট এখান থেকে শুরু, আর এটার ফিগারটা এই যে এই লাইন হচ্ছে ফিগারটা টানা, ঠিক আছে, এটার ব্যালেন্স বা আদার্স যে ফিগারটা এটা টানা। তার মানে এই যে যেটা মোটা আকারে দেখবেন এটা বুঝবেন ব্যালেন্স একদম লাস্টে এসে, আর লাইফ সেভিং ইকুইপমেন্ট উপরে লেখা থাকবে ছোট আকারে, ঠিক আছে, চিকন আকারে, এখান থেকে শুরু, ঠিক আছে, এইখান থেকে, এই ক্লিক করবেন দেখেন হারায় যাবে, আবার ক্লিক করবেন এখানে চলে আসবে। এখন দেখেন প্রথমে স্টক স্টার্টিং ভ্যালু কত ছিল, 300 কোয়ান্টিটি। এরপর একটা ইনভয়েস করছিলাম ওই যে মানে 1.80, এটা আমরা দেখা যাচ্ছে অ্যালেক্স ব্ল্যাকির কাছে ইনভয়েসের মাধ্যমে কনভার্ট করছিলাম। পরে 1.20, মানে টোটাল দিয়ে আমার এই যে 300 কোয়ান্টিটি ছিল, এখানে প্রথমে দুইটা ইনভয়েস করছি, এরপরে কি আরো টোটাল মনে করেন যে আহ প্রথমে 1.80 অর্থাৎ একটা, এবং আরো 80%, এরপরে আরো 1.20, এটা করার পরে মোট কথা 300টা থেকে আমি তিনটা বিক্রি করছি, তিনটা বিক্রি করার পরে 297। এরপরে ক্রিস স্মিথের কাছে এই যে একটু আগে, অর্থাৎ যে ইনভয়েসটা করলাম, অর্থাৎ ডেটটা কি, 14ই ডিসেম্বর 2022, এই সময় যখন আরো 5টা বিক্রি করছি, তখন এই 300 থেকে কমতে কমতে এখন কত আছে, লাস্টে ছিল হচ্ছে 297টা, ঠিক আছে, ওই এস্টিমেট করার কারণে। এরপরে এই 5টা বিক্রি করছি 297 থেকে, 5টা মাইনাস হয়ে 292টা কিন্তু আমাদের স্টকে আছে, আমরা স্টক দেখে নিলাম। এবার যদি আমরা ক্রেডিট নোট করি, আমাদের ইনফরমেশন দেওয়া ছিল যে রিটার্ন, করছি, রিটার্নটা আমরা রেকর্ড করতেছি ক্রেডিট নোটের মাধ্যমে, রিটার্ন করছিল আমাদের ক্রিস স্মিথ। তাহলে আমরা সিলেক্ট করবো ক্রিস স্মিথকে, কপি করলাম ক্রিস স্মিথকে, এখানে পেস্ট করলাম, পেস্ট করে ক্রিস স্মিথকে আমরা দিলাম যে আমাদের ক্রেডিট নোটটা কার ক্রেডিট নোট করতেছি। তার মানে ক্রেডিট নোট মানে কি, আমি ওই প্রোডাক্টটা রিটার্ন আসছে, এখন আমি আমার সফটওয়্যারে এন্ট্রি দেবো কিভাবে, আমাকে কাস্টমার রিটার্ন করছে, এখন আমার আমার যে স্টকটা আপডেট করবো কিভাবে, ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করলে আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টটা রিটার্ন আসছে, এবং আমাদের ডাটাবেসও অ্যাড হবে। ক্রেডিট নোট ডেট কত, বা কোন ডেট ছিল, 16ই ডিসেম্বর, প্রোডাক্ট কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, আমরা লাইফ সেভিং ইকুইপমেন্টকে কপি করি, 16ই ডিসেম্বরে যাব, ডেটটা দিব আগে, ক্রেডিট নোট ডেট 16ই ডিসেম্বর, যে 14 তারিখে কিনছিল 16 তারিখে রিটার্ন করছে। এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিসেসে লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম, এটা সিলেক্ট করলাম, করে কোয়ান্টিটি কত, 1। এবার এখানে কি, আমার তো ভ্যাটের কথা বা ট্যাক্সের কথা বলা নাই, তার মানে কি আমি দিব না, না, আমি তো অবশ্যই দিব। কারণ কি, এখানে ক্রিস স্মিথের সাথে যেগুলো দেওয়া ছিল আমি তো দেখতে পারতেছি, এখানে হয়তো বায়ার দেয়নি বা আলাদা স্পেসিফিক করে দেওয়ার প্রয়োজন মনে করেনি, কিন্তু আমি জানি যে লাইফ সেভিং ইকুইপমেন্ট যখন আমি সেল করছিলাম তখন 10% ট্যাক্স ছিল, এবং ডিসকাউন্টও ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে 10% ট্যাক্সও দেবো, ডিসকাউন্টও দেবো, ঠিক আছে। ডিসকাউন্ট না দিলেও এখানেও কিন্তু ডিসকাউন্টের কথা উল্লেখ করে নাই। তার মানে কি, আপনি যখন বিক্রি করছিলেন ডিসকাউন্ট দিছিলেন, এখন যখন আপনি এন্ট্রি করবেন তখন তো উনি যে আমাকে রিটার্ন করছে, তখন তো ডিসকাউন্টের টাকাটাও এখান থেকে গ্যাপ দেবো, 2 টাকা হোক 2 পয়সা হোক, সেটা তো আমার দেখাতে হবে। তাহলে ট্যাক্স এবং ডিসকাউন্ট আমি বাদ দিয়ে দেখাবো, এইখানে যাব, ট্যাক্স 10% দিলাম। এবার ডিসকাউন্ট পার্সেন্ট কত, এবার যেহেতু একটা প্রোডাক্ট রিটার্ন করছে, এবং এই যে ক্যাটাগরি লাইফ সেভিং ক্যাটাগরি, এখন কিন্তু ডিসকাউন্ট মানে একটা প্রোডাক্ট আমাকে ফেরত পাঠাইছে, তাহলে আমার কি, ওই 4% আমি উল্লেখ করে দিব, ঠিক আছে। লাইফ সেভিং ইকুইপমেন্ট এই প্রোডাক্টের উপরে 4% ডিসকাউন্ট ছিল, তাহলে আমার একটা প্রোডাক্টের যে ভ্যালু আসে টাকা, সেইটার 4% আসবে, ঠিক আছে। এখানে আমি ডিসকাউন্ট পার্সেন্টে 4 দিয়ে দেবো, 4 দিয়ে আমি বাইরে ক্লিক করবো, দেখেন 4%-এ একটা প্রোডাক্ট যেহেতু রিটার্ন আসছে, এইটার এত টাকা ছিল, ঠিক আছে, সেটা বসে গেছে, তাহলে সাব টোটাল 880,
তার থেকে মাইনাস যাবে, -35.20 দিয়ে এই যে বাকি যে পেমেন্টটা সেটা এখানে বসে যাবে, বসে সেভেন সেন্ড না করে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করবো, দিয়ে সেভেন ক্লোজ। এবার দেখেন এই যে এবার কিন্তু ক্রেডিট নোট, এই যে ক্রেডিট নোট এখানে কিন্তু এন্ট্রি করা হয়ে গেল। এই যে এটা আনঅ্যাপ্লাইড মানে কি, আমাকে যেহেতু ব্যাক পাঠাইছে তাহলে ওইটা ওইটা টাকা আমি আর দাবি করব না। ওইটা টাকা পাওয়ার ক্ষেত্রে আমি যে সেলস রিসিভ করব এটা আনঅ্যাপ্লাইড হবে, তার মানে আমি এটা অ্যাপ্লাই করব না, টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করব না। ঠিক আছে, এটা আনঅ্যাপ্লাইড অবস্থায় থাকবে। এইবার আসি আমি এই ডাটাবেজে, আসি ডাটাবেজে এসে আমি কি করব, ধরেন প্রথম থেকে আমি আসতেছি মানে রিপোর্টে, আবার নতুন করে ধরেন রিপোর্টে গেলাম, রিপোর্টে যে ওখানে যেখানে ছিল 292, সেখানে আমি যাবো আবার রিপোর্টে যে। এবার দেখবো যে আমার স্টকে প্রোডাক্ট কতগুলো আছে, STOCK, স্টক ভ্যালুয়েশন সামারি শর্ট আকারে দেখতে পারবো, আমি চাচ্ছি ডিটেলস আকারে দেখতে, স্টক ভ্যালুয়েশন ডিটেলসে যাবো। ডিটেলসে যে দিস মান্থ টু ডেটের জায়গায় অল ডেট দিব, অল ডেট দিয়ে রান রিপোর্ট। আবার যাই এখানে, আবার উপরে একবার ক্লিক করলে আবার হারায় যাবে। ঠিক আছে, উপরে চলে যাবে, এই যে অল ডেট দিলাম, দিয়ে রান রিপোর্ট করলাম। এবার দেখি প্রোডাক্ট কি ছিল, লাইফ সেভিং ইকুইপমেন্ট। এবার দেখি কোয়ান্টিটি কত, লাইফ সেভিং ইকুইপমেন্ট এল, এল, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট দেখেন এখানে, এই যে 300 ছিল, 300-র পরে যা মানে ইনভয়েস হয়েছিল 298, এরপরে মানে যেভাবে ছিলাম 297 ছিল, 297 পরে এই যে যে ইনভয়েস করছিলাম 1004 নম্বর ইনভয়েস ক্রিস স্মিথের সাথে, এই যে পাঁচটা আমি সেল করছিলাম, তখন আমার স্টকের থেকে 297 থেকে পাঁচটা মাইনাস হয়ে গেছিল, যে আমি সেল করছি চলে গেছে সেটা, তাহলে 292। এইবার যখন আমি ক্রেডিট নোটের মাধ্যমে একটা ব্যাক পেয়েছি, তাহলে ওটা আমার আবার স্টকে যোগ হয়েছে। কোন খাতে যোগ হয়েছে, ক্রেডিট নোটের মাধ্যমে। এটা এই যে একটা, এটা কিন্তু মাইনাস ফিগার না, যেটা আমি সেল করছি সেটা মাইনাস ফিগার, এটা মাইনাস নেই মানে এটা প্লাস ফিগার। তার মানে আমি এই যে 300 থেকে এগুলো মাইনাস হয়েছে, এগুলো আমি সেল করছি, পরে একটা প্লাস ফিগার, মানে এটা আবার নতুন অ্যাড হয়েছে ব্যাক আসার কারণে। এখন আমরা কি করতেছি, এখানে এসে 292 ছিল, এখন 293, এই একটা যোগ হয়ে একটা বেশি হয়েছে, 292 জায়গায় 93। তাহলে দেখেন আমার এই যে যে রিপোর্টে হিট করলো বা আমার এই যে স্টকে অ্যাড হলো নতুন করে রিটার্ন আসার কারণে, তাহলে আমি ক্রেডিটরের মাধ্যমে রেকর্ড করলাম, এবং আমি এখানেও যখন চেক করলাম তখন আমি ওভার শিওর যে না, আমি এটা ক্রস চেক করছি। তো এই প্রত্যেকটা কাজ আমরা ক্রস চেক করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ক্রেডিট নোট। এবার রিসিভ পেমেন্ট, যে আমি তো বাকিতে বিক্রি করলাম ইনভয়েসের মাধ্যমে, এখন পেমেন্টটা রিসিভ করব কোন প্রসিডিউরে, যেভাবে আমি আমি যে রিসিভ পেমেন্ট করলে আমি, রিসিভ পেমেন্ট বলতে কি বোঝাচ্ছে, রিসিভ পেমেন্ট আর নিচে দেখেন আর একটা আছে সেলস রিসিভ, দুটো কিন্তু আলাদা জিনিস। সেলস রিসিভ হবে কখন, আমি যেটা বলছি যে বাকিতে আমরা যখন বিক্রি করব তখন আমরা ইনভয়েস করব যে আমরা বাকিতে বিক্রি করছি, ইনভয়েস করছি। আর যখন নগদে বিক্রি করব, যে পুরোটাই আমি হয় ক্যাশে বা ব্যাংকে বা ক্রেডিট কার্ডে যে কোনো মাধ্যমে আমি পুরো ক্যাশ অন ক্যাশ ইকুইভ্যালেন্টের মাধ্যমে আমি যখন বিক্রি করতেছি, যে পুরোটা আমি ক্যাশে পাচ্ছি বা ব্যাংকে পাচ্ছি বা কার্ডের মাধ্যমে পাচ্ছি, পেমেন্ট আমি পেয়ে যখন সেল করতেছি তখন সেটা সেলস রিসিপ্টের মাধ্যমে মানে রেকর্ড করব। আর সেলস রিসিপ্ট কাকে বলতেছে তাহলে, নগদে সেল করতেছি যেটা, সেটা হচ্ছে সেলস রিসিপ্ট, আর বাকিতে সেল করলে ইনভয়েস। কিন্তু রিসিপ্ট পেমেন্ট আর সেলস রিসিপ্ট অনেকে একসাথে তালগোল মিলায় ফেলে, যে এটাও রিসিপ্ট লেখা আর ওটাও রিসিপ্ট লেখা, সেলস রিসিপ্ট আর রিসিপ্ট পেমেন্ট। ঠিক আছে, দুটো দুই জিনিস। এই যে আমি ইনভয়েসে আমি বিক্রি করছি বাকিতে, ওইটার টাকা যখন আমি কালেকশন করব, বাকি টাকা, বাকিতে বিক্রি করা টাকা যখন কালেকশন করব তখন করব রিসিপ্ট পেমেন্ট, আর নগদে যখন বিক্রি করব তখন হবে সেলস রিসিপ্ট, এটা পরের ক্লাসে। ঠিক আছে, এই জন্য একটু মেনশন করে দিলাম। রিসিপ্ট পেমেন্ট আমি যে ইনভয়েস করছিলাম বাকিতে, এটা যখন টাকা এখন রিসিভ করব তখন আমি রিসিপ্ট পেমেন্ট করব। চলেন আমরা রিসিপ্ট পেমেন্ট করি। এবার বলতেছে পেমেন্ট রিসিভ, এই যে ইনভয়েসটা করছিলাম কৃষি স্মিথের সাথে, এই পেমেন্টটা রিসিভ করার কথা বলতেছে কত তারিখে, 20 ডিসেম্বর। কত পার্সেন্ট, এখানে পার্সেন্টটা কারে, 60%, 60% একবারে। আর এখানে, এখানে হয়তো 30% বলা আছে, যা বলা আছে তাই, বাকি অর্থাৎ 60% আর 30% বলা আছে, আর 10% বলা নাই। তার মানে আমরা এই 90%ই আমরা রিসিভ করবো দুইবারে, একটা 20 তারিখে। কিসের মাধ্যমে রিসিভ, পাই দেখেন কি কি ইনফরমেশন থাকবে, পেমেন্ট রিসিপ্ট কত তারিখ সেটা থাকবে, কত পার্সেন্ট বা কত ভ্যালু সেটা থাকবে। এবার রিসিভ পাই চেক, কোন কোন খাতে, আমি ক্যাশে নাকি কোনো ব্যাংকের মাধ্যমে রিসিভ করতেছি, চেকে, চেকে আমি করতেছি কিন্তু সেটা জমা হচ্ছে কোথায়, আনডিপোজিটেড ফান্ডে। আনডিপোজিটেড ফান্ডে কোন চেকগুলো জমা থাকে, যেটা ধরেন আমি কোনো একটা কাস্টমারের কাছে বিক্রি করছিলাম, বিক্রি করে সেই টাকাটা আমি চেকের মাধ্যমে পেয়েছি 5 দিন পরে, বা ওই দিনও পাইতে পারি। মানে মোট কথা আমি বিক্রি করা প্রোডাক্ট, প্রোডাক্ট বিক্রি করা টাকা আমি নগদে না পেয়ে চেকের মাধ্যমে পেয়েছি, চেকের মাধ্যমে পেয়ে, চেকে পেয়ে পাইছি মানে কি, আমার ব্যাংকে জমা দেওয়ার কথা, ব্যাংকে জমা দিলে ওইটা চেকটা আমি ভাঙাতে পারবো, কিন্তু ব্যাংকে জমা না দিয়ে আমি আজকে ধরেন ক্যাশে রেখে দিয়েছি আমার প্রতিষ্ঠানে, ওই দিন আমি সাথে সাথে ব্যাংকে জমা দেইনি। তাহলে যখন আমি সাথে সাথে ব্যাংকে জমা না দিয়েছি সেটা আমার কোন ফান্ডে থাকতেছে, কোন, আমার তো দেখাতে হবে
আমার সফটওয়্যারে, সেটা হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। আমি যদি 10 দিনও জমা না দিই ব্যাংকে ওই চেকটা, তাহলে সেই 10 দিন আনডিপোজিটেড ফান্ডে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আনডিপোজিটেড ফান্ড। আর এখানে টাকার ফিগারটাও এখানে লেখা আছে। এখন চলেন আমরা একটু দেখি টাকার ফিগারটা কেন লেখা আছে একটু বুঝবো বিষয়টা। যখন পার্সেন্টেজ করবো, এখানে টাকার ফিগারটা লিখে দিয়েছিলাম যে আপনাদের মিল করানোর জন্য, কিন্তু আমরা কিভাবে বের করবো সেটা একটু দেখি। এখন আছেন এই আনডিপোজিটেড ফান্ডের টাকা এখানে জমা আছে। আমরা 20 ডিসেম্বর 2022 চলে যাব, পেমেন্ট রিসিভ করব। এখন কোথায় যাই রিসিভ করবো? ও অলসেলসে এসে দেখেন কৃষি স্মিথের সাথে এই যে যে আমার ইনভয়েসটা, ইনভয়েস 1004, ইনভয়েস নাম্বার 1004, এইখানে একটা কিন্তু ক্রেডিট নোটের মাধ্যমে কিন্তু একটা আমরা বাদ দিয়েছি, যেহেতু প্রোডাক্ট ফেরত পাঠাইছিল। এখন কৃষি সমিতির বাকি যে পেমেন্টটা আছে, এখন কিন্তু ইনভয়েসে 8025 এটা কিন্তু প্রথমেই ছিল, কিন্তু পরে মাইনাস করাইছে, সেখান থেকে কিন্তু ইনভয়েসের থেকে মাইনাস এই ফিগারটা হয়নি। তাহলে কি করতে হবে? চলেন আমরা পেমেন্ট যখন রিসিভ করবো, তখন দেখেন এই যে পাশে রিসিভ পেমেন্ট, এই যে রিসিভ পেমেন্ট, এখান থেকেও করতে পারি, আবার প্লাস নিউ আইকন থেকে রিসিভ পেমেন্টেও করতে পারি। দুই জায়গা থেকে দুইভাবে করা যায়। যেমন এখান থেকে যদি আমরা করি, রিসিভ পেমেন্টে যদি যাই, এখানে যে কি করতে হবে জানেন? ওই আপনার চুজ করতে হবে যে কাস্টমার কে ছিল, ধরেন কৃষি স্মিথ। কৃষি স্মিথকে সিলেক্ট করলে ওনার সাথে কি কি ট্রানজাকশন হয়েছে দেখেন নিচে সব চলে আসবে। এই যে ওনার সাথে 1004 নাম্বার ইনভয়েস হয়েছে, এত তারিখে, অরিজিনাল অ্যামাউন্ট ছিল এত, ওপেনিং ব্যালেন্স এত, এর সাথে আবার পেমেন্ট, পেমেন্ট 900 এত। মানে কি এটা পেমেন্ট? মানে কি আপনি পেমেন্ট পাইছেন? না, পান নাই। এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা ফেরত আইছিল, ওটা আপনি রেকর্ড করছিলেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, এটা হচ্ছে তাই। ঠিক আছে, তার মানে এই টাকাটা বাদ দিয়ে দেখানো হয়েছে। এখন পাচ্ছেন কত? এখন যে আমি পাচ্ছি কত সেটা আমি এখনো আহ, নিশ্চিত এখনো এখানে কিছু বসাইনি। কেন বসাইনি? এখানে কিন্তু দেখেন অ্যামাউন্ট রিসিভ 0, কারণ আমি এখনো কোনো ডেট দিই নাই, কোনো পেমেন্ট মেথড দিই নাই। মানে এখানে যেরকম ডিফল্ট এরকম দেখাবে। আর নিচে একটার সাথে আরেকটা অ্যাটাচড আছে, ক্রেডিট নোটটা দেখেন, এই যে ক্রেডিট নোট, নিচে একটা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমার এই ইনভয়েসটার সম্পর্কে ডিটেলস বলা আছে। আর ক্রেডিট যদি কোনো কিছু থাকে যে আমার ব্যাক আসছে, সেটা ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করা এত টাকা। এইটা কিন্তু এটার সাথে অ্যাপ্লিকেবল হবে না। দেখেন এটা এখান থেকে এই ফিগারটা কিসের? এই ফিগার, এই ফিগারটাই ক্রেডিট নোটের ফিগার। এটা এখান থেকে মাইনাস হয়ে যাবে, যার কারণে এই টাকাটা, এই ওপেনিং ব্যালেন্সের টাকাটা এখান থেকে, মানে এই যে ওপেন ওপেন ব্যালেন্স যেটা আছে এটার সাথে এইটা মাইনাস হয়ে এখানে ফিগারটা আসবে। সেটা কিভাবে আসবে? এখান থেকে তো এইভাবে, এটা একটু জটিল মনে হতে পারে আপনার। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা এই প্রসিডিউরটা আমরা করব, কিন্তু অ্যামাউন্টের এখানে আমরা টাকাটা এই 8025 টাকা, মানে সরি 8025.60 বসাবো। বসাই এখান থেকে এটা মাইনাস করব, মাইনাস করে তারপরে কিন্তু আমরা এখান থেকে পার্সেন্টেজ করবো। তো এটা একটু জটিল হবে আপনাদের জন্য, এই প্রসিডিউর দেখালাম। তবে এখান থেকে যদি আমরা সহজে করি, এটা কেটে দিয়ে যদি করি এইভাবে, যে ইনভয়েস 1004 কৃষি স্মিথ এত টাকা, এবং কৃষি স্মিথের এই যে ক্রেডিট নোটটা এখানে ইস্যু করা আছে, এইটা এইটার সাথে কানেক্টেড আছে কিনা, আমরা এই রিসিভ পেমেন্ট এইখান থেকে যদি সরাসরি করি, যে প্রত্যেকটা ইনভয়েসের পাশ থেকে যদি রিসিভ পেমেন্ট করি, তাহলে আমাদের সহজ হবে। রিসিভ পেমেন্টে ক্লিক করেন, দেখেন এখান থেকে আমাদের ফিগার ফাইন্ড আউট করেও দেখাবে। এবার দেখেন ওখানে যেখানে 0 ছিল, এখানে কিন্তু 7000 কত আছে, 7096। এবার আমরা একটু ওইখানে যাই যেখান থেকে আমরা দেখছিলাম অল সেলসে, এই আরেকটা ট্যাবে অল সেলসে যাই, যে এবার দেখবো দেখেন 8000 কত ছিল পেমেন্টটা, 8025 মেবি। ঠিক আছে, এখান থেকে ডেট দিব, অল ডেট, অল ডেট, অল ডেট দিয়ে এবার দেখেন কৃষি স্মিথের 1004 নাম্বার ইনভয়েস ছিল 8025.60। এখন এখান থেকে এইটা মাইনাস হয়ে, এই 8025 থেকে এই মাইনাস 929 হয়ে আপনার এই ফিগারটা 7096 এই ফিগারটা চলে আসছে। কেন আসছে বলেন তো? এটা অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে গেছে। কিভাবে? এই যে এখানে যেমন এই ডেসক্রিপশনে এখানে এটা, এটার সাথে এটা কানেক্টেড, মানে দুটোই টিক মার্ক, যে আমার এই ইনভয়েস ছিল, এই ইনভয়েসে পেমেন্ট ছিল এত, পেমেন্টের এখানে দেখেন এবার কিন্তু এই টাকাটাই, এই 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 যে ফিগারটা এখানে পেমেন্টে লেখা নাই। ঠিক আছে, এবার কিন্তু দুই রকম আলাদা ইন্টারফেস আসছে, যার কারণে এখান থেকে এই ক্রেডিট নোটটা এখানে সিলেক্ট আছে বিধায় এখন কিন্তু আপনি অ্যাকচুয়াল ফিগারটা, যে আমি ক্রেডিট নোট বাদে যেটা আমি রিটার্ন পাইছিলাম, সেইটা বাদে আমার বাকি টাকা আমি দাবি করতে পারি। ঠিক আছে, সেই বাকি টাকাটা এখান থেকে চলে আসতেছে। আর এইখান থেকে ক্লিক করে গেলে এখানে কিন্তু কিছুটা তফাৎ আসবে। দুটো জিনিস একই জায়গায়, মানে মানে একই জিনিস দুই জায়গা থেকে কিন্তু করা যাবে, কিন্তু এইটা একটু জটিলতা পাবেন। আর এইখান থেকে সরাসরি এই ট্রানজেকশনের পাশ দিয়ে রিসিভ পেমেন্টে ক্লিক করে আপনি কিন্তু সহজে করতে পারবেন। এবার যাই, এই যে এই যে পার্সেন্টটা, মানে এই যে টাকাটা, মোট টাকাটা, এখন তো আমি এইটা পাইতে যাচ্ছি। এখন বায়ারের ইনস্ট্রাকশন কি ছিল? এটা 60%, এই টাকাটা 60%। এখন দেখেন এই টাকাটা 60% আমি কয়েকভাবে বের করতে পারি। আমি আগে কি করব, ওই যে যে টাকাটা ওটাকে আমি এইখানে আমার এখানে ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর, ক্যালকুলেটরে ক্লিক করব। দেখেন দুই তিন ভাবে এখান থেকে ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেট করে আমি অ্যাকচুয়াল টাকাটা ওখানে দিব, তাই চাচ্ছি। এর জন্য আমি ক্যালকুলেটর আনলাম, এনে আমি ওই ফিগারটাকে নিয়ে আসি, 7096.30।
36, সরি 32, এইটা নিয়ে আসলাম, এখানে এসে পেস্ট করব, পেস্ট করলাম। এইটাকে যদি আমি ভাগ করি, মানে সহজ ফর্মুলা 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি, এইটা হচ্ছে ধরেন 1%। এখন কত পার্সেন্ট আছে, মানে এইভাবে বের করতে পারবেন, আবার ওই যে যে 60, এই যে মানে ইসে আপনি গুণ করে যেটা 7096 গুণ 60/100 এইভাবেও দিতে পারবেন, সমস্যা নেই। মানে আমি আরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে 7096.32 ভাগ 100, তাহলে এই 1% বেরোচ্ছে। এবার এইটার সাথে এই যে যে 1%, এইটা আছে 1%, এইটা এই ফিগারটা, পুরো ফিগারটা, এই সরি, এই ফিগারটা আছে 1%। এখন এইটার সাথে আপনি গুণ দেন, কত পার্সেন্ট, 60%, 60 গুণ দিন, 60 গুণ দিলে এইটা হয়ে যাচ্ছে আপনার কত, 60% টাকাটা। ঠিক আছে, এখন আমার এখানে দেওয়া আছে কত দেখেন, এটা 1% দেওয়া আছে, 1% বের করে দেওয়া ছিল, ঠিক আছে। এখন এইটা আছে 60%, আমার বের হয়ে গেছে। খেয়াল করেন, এই 60%, 4257, 4257, এখানে টান দিই, 4257.79, ঠিক আছে। 792 দেওয়া আছে, তার ধরুন 79। এইটা আমি অন্য ভাবেও বের করতে পারি, কিভাবে, এইখান থেকে। এই যে ধরেন আমার টোটাল অ্যামাউন্টটা তো এই, আমাকে বায়ার ইনস্ট্রাকশন দিয়েছে যে এইটার 20 ডিসেম্বরে 60% আপনি রিসিভ করেন, তাহলে 60% যে এখানে আমি কি করে পার্সেন্ট বের করতে পারি, এই যে অ্যামাউন্টটাই উপরেরটা না, এই অ্যামাউন্টটা যেটা এখানে ক্লিক করার মতো, মানে যেখানে ভিতরে আমি ক্লিক করতে পারতেছি, মাউস নিতে পারতেছি, এই 32, অর্থাৎ এই যে পুরো অ্যামাউন্টটা লাস্টে যাবে। লাস্টে যে আমি কি করব, শিফট, আপনার ক্লিক করব শিফটে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এইটার পরে ক্লিক করব, অর্থাৎ স্টার। এখানে স্টার মার্ক করলে দেখেন এখানে ডান সাইডে লেখা উঠতেছে যে দি ভ্যালু ইজ আউট অফ রেঞ্জ, আসুক যা লেখা আসুক, লাল হোক, এই যে রেড মার্ক হয়ে গেছে, ব্যাপার না। প্রথমে আমি কি করব, শিফট, তার মানে শিফট দিয়ে আমি এইটের উপরে ক্লিক করব, ঠিক আছে। এইট, যে আমাদের কিবোর্ডে এইটার পরে ক্লিক করলে, শিফট চেপে ধরে এইটার পরে ক্লিক করা মানে স্টার চিহ্ন দেওয়া। তো আমরা জানি ল্যাপটপে বা ডেস্কটপে অর্থাৎ কম্পিউটারে আপনার ডিসকানেক্টেড কি বলেন তসলিমুল সাহেব, আচ্ছা। এখন এই যে যে আমি, এটা আমরা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করি কম্পিউটারে, স্টার মার্কটা, এবার আমি দিচ্ছি 60% চিহ্নটা দিব। এবার শিফট চেপে ধরে 5 এর পরে ক্লিক করেন, পার্সেন্ট। খেয়াল করেন, 7096.32, এরপরে স্টার মার্ক করছি, স্টার মার্ক, স্টার মার্ক করার পরে, অর্থাৎ স্টার মার্ক মানে গুণ, এই এই টাকাটার সাথে গুণ দিছি 60 দিয়ে, এবার পার্সেন্ট দিয়েছি, যেটা আমরা অঙ্কে কেমন দিতাম, 7096.32 গুণ 60/100, এটা সেই রকম একটা কাজ হবে, ঠিক আছে। তাহলে এই 7096.32 গুণ 60, এরপরে আবার চিহ্ন, পার্সেন্ট চিহ্নটাও দিয়ে দিছি, দিয়ে বাইরে ক্লিক করেন, দেখেন 4025.79, 4025.79, এখানে ক্যালকুলেটারে দেখেন 4025, সরি 4057.79, আর এখানে ক্যালকুলেটারও দেখেন 4257.79, 4257.79, ঠিক আছে। আমি একটু ভুল বলছি, 4025 বলছি, 4257.79, এখানে 4257.79, দুইটা ধরার ভিতরে না। এখন এটা কিন্তু অটোমেটিক্যালি এইভাবে এই ঘরে বসেই আপনার ক্যালকুলেটর ছাড়া এভাবে করতে পারবেন। আর আমি ক্যালকুলেটরে আগে ভ্যালুটা দেখালাম যাতে এটার সাথে এটা ম্যাচিং হয়, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। তাহলে এইটা হয়ে গেছে, এবার আমার কি, এখানে কি দিতে হবে, ডেট, আমার পেমেন্ট ডেট কবে, 22 তারিখ, 22 তারিখ, 22 ডিসেম্বর 2022 দিয়ে দিলাম, 22 তারিখ। এটা মেবি 22 তারিখ না 20 তারিখ, সরি 20 তারিখ, এটা 20 তারিখ, 60%, 20 ডিসেম্বর 2022। পেমেন্ট মেথড কি, পেমেন্ট মেথড ক্যাশ, সরি চেক। চেক যদি মনে করেন কোনো নাম্বার দেওয়া থাকে, যে চেকের রেফারেন্স নাম্বারটা, চেক নাম্বারটা দিয়ে দিল, তাহলে কেমন দেওয়া থাকে, CA, এই ধরনের নাম্বার দেওয়া থাকে চেকে, আমরা জানি। এই যে ধরেন একটা চেক নাম্বার দেওয়া, ঠিক আছে, সি এটা বড় হাত দিয়ে, বিভিন্ন সংখ্যা থাকে, আবার বড় হাতের অ্যালফাবেট থাকে, ঠিক আছে কিছু। এই ধরনের ধরেন একটা চেক নাম্বার, এটা আপনারা মনে করেন বায়ার এখানে দিয়ে দিয়েছিল চেক নাম্বারটা, এখানে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছিল যেটা আপনার রেফারেন্স চেক নাম্বার। এখন রিসিভড বাই চেক, এবার জমা হচ্ছে কোথায়, চেকে যে কি কোনো ব্যাংকে জমা হচ্ছে, এই যে দেখেন, এই যে ডিপোজিটেড টু বা ডিপোজিট টু ব্যাংক অফ ইংল্যান্ড, এটা কি ব্যাংক অফ ইংল্যান্ডে জমা হচ্ছে, না, আনডিপোজিটেড ফান্ড, অর্থাৎ আমি এখনো চেকটা ব্যাংকে জমা দিইনি, এর জন্য এটা অন্য এক জায়গায় তো ডিপোজিট দেখাতে হবে, এই জন্য আনডিপোজিটেড ফান্ড নিচে আছে, ঠিক আছে। এটা কুইক বুকসে দেওয়া আছে, আনডিপোজিটেড ফান্ড। এটা দিয়ে আমি কি করতেছি, আজকের ডেটটা দিয়ে আমি সেভ করলাম, সেভ অ্যান্ড নিউ না, সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে এই 60% আমার পেমেন্ট হয়ে গেল, সাথে কিন্তু ক্রেডিট নোটের টাকা বাদ দিয়ে আমি দেখাইছি। এবার দেখেন এখানে এসে পেমেন্ট দেখেন, এই যে পেমেন্ট 4000 এত টাকা, এটা ক্লোজ হয়েছে কোনটা, আমার 4000, এই যে ইনভয়েসটা 1004 নাম্বার ইনভয়েসটা, এখানে নিজে লেখা দেখেন পার্শিয়ালি পেইড, ঠিক আছে, পার্শিয়ালি পেইড কত টাকা, এই যে যে টাকাটা আমার
সরি, এই যে যে টাকাটা আমরা যেটা রিসিভ করছি এই টাকাটা আমার পে হয়েছে, ঠিক আছে? এই টাকাটা উনি পে করছে, ক্রিস স্মিথ ওই টাকাটা পে করছে। এখন বাকি আছে কত? 3,700, এই যে এখানে লেখা আছে 3,700 এত টাকা হচ্ছে ডিউ। তাহলে এবার কি আমার বাইরের ইনস্ট্রাকশন হচ্ছে, এবার এটাকে বাকি 30% 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখ বাকি 30% আপনি রিসিভ করেন পেমেন্টটা, ঠিক আছে? তাহলে 30 তারিখে আমি মানে সরি 22 তারিখে 30% আমি রিসিভ করবো, বাকি 30%। এখন বাকি 30% বের করতে হলে আমার কি করতে হবে? এই যে যে আমি 60% বের করে রাখছিলাম বা 1% বের করে রাখছিলাম, এখন কিন্তু আমার এই 1%, এই যে এইটা কপি করছিলাম এখানে, কেন 1% লেখা ছিল? এই জায়গা আপনার ইনস্ট্রাকশন দেওয়া ছিল, এই 1% দিয়ে যদি 30-এ গুণ দেন তাহলে কিন্তু এবার পার্সেন্টটা বের হয়ে যাবে। তাহলে চলেন আমরা দেখি এবার। আবার 1,004 নাম্বার ইনভয়েস চলে আসবো রিসিভ পেমেন্ট। রিসিভ পেমেন্টে এসে আমরা বাকি যে অ্যামাউন্টটা, সব অ্যামাউন্ট এখানে শো করবে, দেখেন এই যে 2,838.53। এটা এটা কোন সময় যে বাকি টোটাল যে টাকাটা, যে 3,700, এই টাকা থেকে আমার এই যে ক্রেডিট নোটের টাকাটা মাইনাস হবে। সবসময় এটা মাইনাস দেখাবে, যতক্ষণ এটা ক্লোজ না হবে ততক্ষণ এটা এই একটার সাথে একটা সুতা দিয়ে গাঁথা থাকবে, এটা এখান থেকে সরবে না যতক্ষণ না পর্যন্ত পুরোটা এটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তার মানে আমার এখানে ওপেন ব্যালেন্স আছে 3,700 এত, এবং আমি টোটাল পাবো হচ্ছে এত টাকা, ঠিক আছে? কেন? কারণ আমার ক্রেডিট নোটটা বাদ দিয়ে দেখাতে হচ্ছে। এখন এই টাকার উপরে আমি যদি 30% করি তাহলে কি আমার সঠিক হবে? না, হবে না। কারণ মূল টাকা 60% বের করে ফেলছি, এখন আছে কি বাকি 40% টাকা। বাকি 40% টাকা এখানে আছে, বাকি 40% টাকা এখানে আছে, তার মানে আমার এখান থেকে 30% বের করতে হবে। তার জন্য আমার কি লাগবে? এখান থেকে 1% করতেছিলাম, এই যে 70.9632, এটাকে আমার লাগবে। তাহলে আমি এখানে টাইপ করে নিয়ে আসি, এটা তো কপি করা যাচ্ছে না। 70.9632, আমি এটাকে ক্লিয়ার করে দিই। এইখানে আপনার শিটে রাখছিলাম 1%, কেন কপি করে করছিলাম এবার দেখেন সহজে যারা বুঝতে চান, যে 70.9632 এইটা আমি যে কপি করে রাখছি, এইটা এখানে শিটে দিয়ে রাখছি, এটা আছে 1%, এবার যেন দেন 32, ঠিক আছে? বা যে অ্যামাউন্টটা ছিল ওইটাকে আপনি 40/100 ওইভাবে দিয়ে আপনিও বের করতে পারেন, ঠিক আছে? কত 1%-এ কত বা কি দেখি, আপনি ওইভাবে বের করতে পারেন অন্য ক্যালকুলেশনে, কিন্তু সহজ যেটা, যে 1% বের করে যদি আমি এখানে শিটে রেখে রেখে দিই, বা আপনারা যদি 1% বের করেন, সে পরে এসে যে অ্যামাউন্ট আছে তার 30% আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে 30% এটার সাথে গুণ 30, 30 দিলাম, এবার দিয়ে কত হচ্ছে? 2,128.89। 8-9-এর পরে 6 আছে, তার মানে কি আমরা জানি যে পয়েন্টের যখন আমরা কাজ করি তখন দুটো সংখ্যার পরে তৃতীয় সংখ্যা যদি 5 হয় তাহলে আমরা, এই ধরেন এখানে ধরেন 8-9, 8-9-এর জায়গায় আমরা এখন কিন্তু 9-0 ধরতে পারি, 79-র জায়গায় 80 ধরতে পারি। কেন? 79.5 পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু আমরা এখানে 80, সরি সরি এখানে 79 বলছি, 89। 8-9 পরে যদি 5 বা এর বেশি থাকে তাহলে আমরা কিন্তু পরেরটা আরো একটা সংখ্যা বাড়ায় ধরতে পারি, অর্থাৎ 89-কে আমরা এখন 90 ধরবো। তার মানে 2,128.90, ঠিক আছে? আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিব। এই এবার 89-এর জায়গায় আমরা 90 দিয়ে দিলাম, দিয়ে এইবার ডেটটা কত? 22 তারিখ, এটা 22 তারিখ। এটাও কিন্তু চেকে, এখানে ধরেন কোনোটা চেকের যদি রেফারেন্স থাকে, CA, এখানে সংখ্যা টংখ্যা দিয়ে মানে চেক নাম্বার যেমনটা এই দিয়ে দিলাম। এটাও কোথায়? আনডিপোজিটেড ফান্ডে। আনডিপোজিটেড ফান্ডে দিয়ে আমরা বাকি, এটা কিন্তু ওই ক্রেডিট নোট এরকম গাথাই থাকতেছে যতক্ষণ পুরো ক্লিয়ার না হবে। তাহলে এবার 7 ক্লোজ করতেছি। 7 ক্লোজ করে এখন দেখেন আমার কিন্তু বাকি আছে কত? সামান্য কিছু অ্যামাউন্ট, এই যে এবার 1,600 এত অ্যামাউন্ট বাকি আছে, তার ভিতরে আবার কিন্তু ওই যে ক্রেডিট নোটের টাকাটাও এর সাথে এই 8,000-এর ফিগারে যুক্ত আছে। এখন এই দুটো আমি কিন্তু করে ফেলছি, দুটো করে ফেলছি মানে কিন্তু আমার এই দুটো ক্লোজ হয়ে গেছে পেমেন্টটা। এখন আমার কি হবে? ধরেন আমি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, আমাকে বলা নাই, এখানে বলা নাই যে বাকি যে 10% আপনি এখানে কালেকশন করে নেন বা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কালেকশন করেন। তারপরে যদি আমি করি তাহলে আমার স্ট্যাটাসটা চেঞ্জ করার জন্য যে এই ইনভয়েসের যেটা, এই যে পার্শিয়ালি এত পেইড আর এত ডিউ, এইটা এরপরে কি হয় দেখেন, ইনভয়েসটা ক্লোজড হলে স্ট্যাটাসটা কেমন হয়। ধরেন আমি বাকিটা রিসিভ পেমেন্টে যে বাকিটা পেমেন্ট করে ফেলবো কত তারিখ, এটা আমাকে ইনস্ট্রাকশনে বলা নাই, তারপরে বলতেছি স্ট্যাটাসটা চেঞ্জ করার জন্য। ধরেন 22 তারিখ, এখানে ধরেন 25 তারিখে এসে আমি চেকে, আমি চেক নাম্বার দিলাম, কোন একটা রেফারেন্স দিয়ে আমি কি করতেছি, আনডিপোজিটেড ফান্ডে ধরেন এটা দিয়ে দিয়ে, এটা আমাকে না, আপনাকে না বলেন করবেন না, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখেন এখন কত? 709.63, এইটা আমি 7 ক্লোজ করতেছি, যে এটারও আমি পেমেন্ট দেখা যাচ্ছি, তার মানে পুরো ক্লিয়ার হলে
এই দেখেন, পুরো ক্লিয়ার হলে এটা পুরো পেইড। এই যে পার্শিয়ালি পেইড, ওভার ডিউ বিভিন্ন কিছু ছিল, এই লাল স্ট্যাটাস ছিল, এখন কিন্তু পুরোটা পেইড হয়ে গেছে সবগুলো। একটা হচ্ছে অ্যাপ্লাইড, ঠিক আছে? মানে এতদিন কিন্তু আনঅ্যাপ্লাইড ছিল, এতক্ষণ পর্যন্ত ক্রেডিট নোটের ব্যাপারটা আনঅ্যাপ্লাইড ছিল, এখন কিন্তু অ্যাপ্লাইডও হয়ে গেছে। এখন কিন্তু এই ইনভয়েসটা ওপেন করলে আর ওইটার সাথে এই গাথা, সুতার মতো গাথা থাকবে না, বা আনক্লিয়ার থাকবে না, আনঅ্যাপ্লাইড থাকবে না, এখন অ্যাপ্লাইড হয়ে গেছে। এই যে তিনটা পেমেন্ট পেয়েছি, তিনটা পেমেন্টও ক্লোজ হয়ে গেছে, এবং এই যে পুরো ইনভয়েসটা পেইড হয়ে গেছে বিধায়, পুরোটা পেইড না হলে কিন্তু টিকমার্ক আসতো না, পেইড লেখা আসতো না। এখন কিন্তু পেইড হয়ে গেছে এবং পুরো টিকমার্ক দেওয়া। তার মানে সবকিছু এগুলো পর্যন্ত ক্লিয়ার। মানে কুইক বুকসে প্রত্যেকটা ট্রানজাকশন যদি পুরোপুরি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু এখানে টিকমার্ক থাকবে। এই পর্যন্ত ছিল হচ্ছে আজকে আপনাদের ক্লাস রিসিভ পেমেন্ট। আর পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো শিখব।